আমার একটা জুটি দরকার, আমি সেই জন্য কম বয়সী পেকে গেছিলাম। মানে ও তখন আমার যা বয়স ছিল তখন হয়তো ওকে জেলে টেলে পুরে দিত। আপনি খেয়াল করো তো, কালিদাস আপনি কতটুকু পড়েছেন, কিন্তু শেক্সপিয়ার পড়েছেন, জন কিটস পড়েছেন, দেখি না আমাদের পড়ানো হয়েছে। বলুন তো, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী 64 কলা আছে না, 64 কলা কি কি আমি বাজিয়ে রাখতে আপনি বলতে পারবেন না। নৃত্য, নাট্য, বাদ্য, তারপর ইয়ে কোথায় গেল কচুমার্য, কোথায় গেল প্রহেলিকা, কোথায় গেল হস্তলাঘব বিদ্যা। মেজাই এর জ্ঞান। মেজাই মানে হচ্ছে নলেজ, আর নলেজ মানে হচ্ছে বিজ্ঞান, সাহিত্য, সবকিছু। মানে উর্দু ভাষায় ম্যাজিককে বলে কেরামতি, সংস্কৃতে বলে লীলা, ঠাকুর দেবতা বলে লীলা, আর আমাদের ম্যাজিকের সময় কি জানি কি বলে। যতগুলো জন্ম আমরা জন্মাবো তখন আমাকেই নাকি থাকতে হবে মাসে। সে যেভাবেই হোক, ভালোবাসাটা এত গভীর। পিঁপড়ে হলেও ও কি বলেছে জানেন? কি? কোন শর্তে রাজি হয়েছে? এরপর জন্মে ও হবে বর, আমি হব। তখন স্কুল ছাড়াইনি, মানে ডিম ফোটেনি, আমি তো তখন উড়বে কি করে? পাখাও বেরোয়নি। বলেছিলাম আমি যখন প্রেম করবো লুকিয়ে প্রেম করবো না, জনগণ জানবে, পোস্টার ফেলে পোস্টার লাগবে যে প্রদীপ লাভস জয়শ্রী। কিন্তু ও না, দৌড়ে বাড়িতে ঢুকে গিয়ে দরজার খোলার সঙ্গে একটা বন্ধ করে দিয়ে বলো, ছোট লোক। সিল্ক স্মিতার একটা বিষয়ে আমি পড়ছিলাম যে কোনো কোথায় একটা প্রপোজ কিছু করেছিলেন আপনাকে, কি ঘটেছিল সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমি কি উঠে যাবো? না, আপনি- উঠে গিয়ে একটা লাথি আনবো? আমি 11 মাস শো করেছিলাম স্পেনের বিভিন্ন জায়গায়। আচ্ছা, এটা ভারতবর্ষের কোনো পত্রিকায় বেরোয় না। আমি পুরস্কার যে যা পেয়েছি আমি ডেডিকেট করেছি আমার নিজের জনগণকে। আপনারা আমাকে তৈরি করেছেন, আপনাদের জন্য আমি তৈরি হব। আপনারা আমার সবকিছু। ওয়েলকাম টু ডেবি আনলিশড। ডেবি আনলিশডের আরো একটা নতুন এপিসোড। আর আজকে আমাদের এই এপিসোডে বা আমার এই এপিসোডে, আমার আড্ডায় যিনি রয়েছেন তিনি আপনাদের এবং আমাদের সকলের ভীষণ পরিচিত একজন মানুষ। এক কথায় যদি বলি যে দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান ম্যাজিক এবং ইন্দ্রজালের সবকিছুর মূলে যিনি রয়েছেন, কি নাম? না, নাম বলবো না, তাকেই প্রথমে দেখাবো, তারপর তার সঙ্গে আড্ডা। ম্যাজিক দিয়ে কি শুরু হলো? কিছুটা মনে হচ্ছে ম্যাজিক ব্যাপার। এই তো আমি হাতেই ম্যাজিক। পঞ্চ ইন্দ্রিয় আর আরো 5টা জ্ঞানেন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয় দিয়ে কিন্তু বশ করে নিলাম। আমাকেও করে নেবো। আমাকে দেখতে পাচ্ছে তো সবাই এখন? আপনারা বলুন, ও কি ভালো দেখতে না খারাপ দেখতে? খুব ভালো দেখতে, কিন্তু আমি বেশি দেখাবো না। এনিওয়ে, অ্যাডভান্স হ্যাপি বার্থডে, কারণ এটা জন্মদিনের মাস আপনার। সো একদম আগে থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আড্ডাটা। আমি প্রত্যেক দিন জন্মাই নতুন করে, তাহলে তো আর বলার অপেক্ষাই রাখে না, প্রত্যেক দিনই জন্মদিন। হ্যাঁ, তাই তার জন্য জন্মদিনের শুভেচ্ছা প্রত্যেক দিনই দেওয়া যেতে পারে। রয়ে গেল। আচ্ছা, সঙ্গে যিনি রয়েছেন তার কথাও আলাদা করে কিছু বলার নেই, কারণ আজকে আপনি ইন্ট্রোডিউস করান। আমার অর্ধাঙ্গিনী, ও না থাকলে আমি সম্পূর্ণ হই না। ম্যাজিকেও ও করে তাই, বাড়িতেও তাই, আমার সন্তান জন্ম দিতেও তাই। মানে ওর নাম হচ্ছে জয়শ্রী। একদম। ও যখন নাকি একটু মন খারাপ হয়, তখন আমি বলি, যা ছিড়ি জয়শ্রী,
আচ্ছা কি গো? আচ্ছা, জয়শ্রীদের সঙ্গে আলাপটা কবে? আলাপ, হ্যাঁ, প্রলাপ, প্রলাপ, আলাপ নয়। মানে পুরো আলাপ আর কি। আচ্ছা, সেটা কবে, কত বছর হয়ে গেল? এটা আমি 1000বার বাবা। বলেছি, এটা কানে পোকা ধরে যাবে আপনাদের। না, তবুও আমরা তবু শুনবো। তো যদি মনে, আমি তো বলতে চাই, কিন্তু কিন্তু ওনারা এখন বলবেন কিন্তু যে আমরা- একই কথা বারবার বলে লোকটা। আমরা এখন 50 বছরের ওপরে চলে এসেছি। আমার বয়স কত জানেন? It's এই a তো long প্রত্যেকদিন time, জন্মালে- baby. প্রত্যেকদিন আমি জন্ম নিলে তো দামে বয়স পিসি নিয়ে সরকার বছর। জুনিয়র। হ্যাঁ, এখনো তো জুনিয়র। হ্যাঁ, এখনো জুনিয়র। তো সেই পিসি সরকার জুনিয়র, প্রদীপ চন্দ্র সরকার, পিসি সরকার। আমার বাবার নাম ছিল প্রতুল চন্দ্র সরকার, পিসি সরকার। বাবার সঙ্গে আমাকে লোকে গুড়িয়ে ফেলতো, যে বাবার নামে যখন চেক আসতো আমি নিয়ে না আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে মানে দিতাম। পার্থক্যটা থাকতো কি, সিনিয়র এন্ড জুনিয়রের পার্থক্য? সেই বাবা সেটাকে ডিফারেন্স করবার জন্য আমাকে বলেছে জুনিয়র, বাবা হচ্ছে সিনিয়র। আর আমি জুনিয়র অবস্থাতেই একা হয়ে জন্মেছিলাম। আমার চারদিকে ফাঁকা ফাঁকা লাগতো। আমার একটা জুটি দরকার, আমি সেই জন্য কম বয়সী পেকে গেছিলাম। মানে ও তখনও আমার যা বয়স ছিল তখন হুম, হুম। হয়তো ওকে জেলে টেলে পুরে দিত, যে বয়সে বিয়ে আরে, জন্য। এখন বিয়ে এক্স্যাক্টলি হয়েছে। বলবো না, হুম, হুম। কারণ বলবো না, আমি কিন্তু বেআইনি ভাবে বেআইনি। হ্যাঁ, এখন আর জেলে পড়ার জেলে আড্ডা? পড়ার- নো না, নো না। নো নো নো, আমি কিন্তু ব্যাপারটা একটু শুধরে নিয়েছি। ও হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। আমি পরে আবার ও অ্যাডাল্ট হতে আবার বিয়ে করেছি বিয়ে রেজিস্ট্রি করে করে। নিয়েছি। আমার মেয়েরা বললো যে তোমরা কিন্তু একদম যেভাবে রয়েছো এখন কিন্তু তোমাদের যে কেউ তোমাদের ধরতে পারে, কারণ পিপল আর নট ম্যারিড। ওকে। সেটা আমরা যখন আমাদের যখন বিয়ে হয়েছে তখন ওই সমস্ত অত কিছু ব্যাপার ছিল না। তা সেই জন্যে আর ওই বয়সটা আমি তো তখন অ্যাডাল্টই না, সুতরাং 15 বছর বয়সে আমার বিয়ে হয়েছে। তা তখন আর ওসব শৈশবদের কোনো ব্যাপার ছিল না। তারপরে আমরা সই করে বিয়ে করেছি, এবং তখন আমার মেয়েরা সাক্ষী ছিল কিন্তু। আমরা দুজন মিলে মানে অত বলে ড্রাগ না দিয়েছি। বাবার বিয়ে দেখেছি, বাবার বিয়ে দেখেছি। বিয়েকে দেখেছে। আচ্ছা, এবারে একটু জাদু বা ম্যাজিকের কথায় চলে আসি। হ্যাঁ। এই যে এখন মানে এই সময়ে আমরা যে ট্র্যাডিশনাল ইন্ডিয়ান যে স্ট্রিট ম্যাজিক, হ্যাঁ। সেটা খুব একটা দেখতে পাচ্ছি না। মনে হ্যাঁ। হচ্ছে কোথাও একটা হারিয়ে গেছে। কেন এটা সময়ের সঙ্গে হারিয়ে গেল কেন? আমাদের দেশ শিল্প সংস্কৃতি ভাবগম্ভীর ব্যাপার এই জন্য বিখ্যাত, জগৎ বিখ্যাত জাদুর দেশ বলে। জাদু মানে বুঝিয়ে বলছি, জাদু একটা মাত্রা, শুধু হাতের খেলা না। কেউ তবলা বাজাচ্ছেন, হুম। খুব ভালো বাজাচ্ছেন, আপনি বলবেন যে খুব দারুণ বাজাচ্ছেন, দারুণ। আর আরেকজন কেউ আরো ভালো বাজায়, তখন কি বলবেন? ওর থেকেও ভালো বাজাচ্ছে। বা আবার অসাধারণ। আরেকজন আছেন, তিনি মনেই হচ্ছে না যে উনি বাজাচ্ছেন, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর। তখন সমাজ বলবেন যে ওনার না হাতে জাদু আছে। রাইট। জাদু কিন্তু একটা আইডেন্টিটি, একটা লেভেলের আইডেন্টিটি। কলা মানে শিল্প সবকিছুই একটা পর্যায়ে গিয়ে জাদু হয়ে যায়। সেই জন্য ফুটবলের জাদুকর, হকির জাদুকর, ক্রিকেটের জাদুকর, সাহিত্যের জাদুকর আপনারা বলেন, কিন্তু খেয়াল করেননি। না। সেই জাদুর দেশ হচ্ছে ভারতবর্ষ। এবং এই ভারতবর্ষ থেকে লন্ডন যত দূর, এই ভারতবর্ষ থেকে লিসবন যত দূর, এই ভারতবর্ষ থেকে বেইজিং যত দূর, উল্টো দিকে বেইজিং থেকে ভারতবর্ষ একই দূর, হুম। তাই কি না? ঠিক। লন্ডন থেকে কলকাতা, কলকাতা থেকে লন্ডন একই দূরত্ব। ঠিক। আপনি খেয়াল করে দেখুন, এই সবাই এই ভারতবর্ষের দিকে তাক করে এগিয়ে এলো কেন? আমরা তো আর ওদের দিকে চাইনি। তার মানে নিশ্চয়ই কোনো মধু ছিল, নিশ্চয়ই কোনো জাদু ছিল। ঠিক। সেই জাদুর লোভে সমস্ত পৃথিবী ভারতবর্ষের খুঁজে বেরিয়েছে। এবং একজন তো ভুল করে উল্টো দিকে চলে গেল, হয়ে আমেরিকা আবিষ্কার হলো, তাও কিনা জাদুর দৌলতে। ওরা এসে বললো আমরা ইন্ডিয়াতে পৌঁছে গেছি। মানে মূর্খতার মধ্যে দিয়ে আবিষ্কারটা হয়ে গেল। সোজা কথা, আমি বায়াস নেই, আমি দাবি করি যে আমি একটু লেখাপড়া করেছি, যা বলার যতটুকু জ্ঞান গম্যি আমি বললাম, শুধরে নিলে আপনারা শুধরে নেবেন। আচ্ছা, এই যে ম্যাজিক বা জাদু, এটা কি আমাদের তাহলে চোখের ভুল, না এটা বিজ্ঞান, না এটা একটা মনকে বশ করে নেওয়া? এক্স্যাক্টলি কি? শুনুন, ম্যাজিক কথাটা মানে কি? ম্যাজিক কথাটা করতে গেছে, ম্যাজিক কথাটা এসছে মেজাই থেকে।
ওকে। আপনারা নিশ্চয়ই যে মানে ইংরেজদের দৌড়তে ইংরেজদের তো বেশ অনেকদিন ধরে আমাদের শাসন করেছে, আমাদের সভ্যতাটাকে, আমাদের কালচারটাকে, আমাদের রূপকথাকে সবকিছু দাবিয়ে রেখে দিয়েছে। তারপরে ওপরে বিলাইতি মাল সেটা চড় করিয়ে দিয়েছে। মানে দেশি জিনিস মানে খারাপ আর বিলিতি মানেই ভালো, এটা কিন্তু ঠিক নয়। ওরা কায়দা করে ঢুকিয়েছে আমাদের ইউনিভার্সিটিতে। আপনি খেয়াল করো তো, কালিদাস আপনি কতটুকু পড়েছেন, কিন্তু শেক্সপিয়ার পড়েছেন, জন কিটস পড়েছেন, তাই কি না? আমাদের পড়ানো হয়েছে। সাম্প্রতিককালীন আমাদের রাজনীতিতেও তাই দেখছি, ওদের নিজেদের আদর্শটাকে ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। সেই জন্য এপাং ওপাং ছপাং। কিছু মনে করবেন না, আমি কিন্তু রাজনীতির কথা টানতে চাইনি, আপনারা টানলেন কেন? আপনারা ডুবে গেলেন রাজনীতি বলতে। এইভাবে হাড়ে হাড়ে ঢুকিয়ে দিয়েছে, আর কেউ লেখাপড়া করে না। আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর আছে, দিল্লিতেও আছে, আমাদের এই প্রদেশে তো আছে, প্রত্যেক প্রদেশে আছে। আমি সবিনয়ে বলছি, দাদা ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থাক না, বলুন তো, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী 64 কলা আছে না, 64 কলা কি কি আমি বাজে একটা আপনি বলতে পারবেন না। 64 একটা বড় সংখ্যা, তাই কি না? অর্ধেক করলাম 32টা। 32টা তো বলুন তো, বলবেন 3200 কলা আবার মনে রাখতে হবে, অর্ধেক করে দিলাম। 16টা কলা, তাও পারবেন না। 8টা কলা, বলুন দেখি। এই সঙ্গীত মানে নৃত্য, নাট্য, বাদ্য, তারপর ইয়ে ইয়ে ইয়ে, কোথায় গেল পঞ্চুমার্য, কোথায় গেল প্রহেলিকা, কোথায় গেল হস্তলাঘব বিদ্যা? আমাদের এগুলো কিন্তু বিদ্যা। 64খানা বিদ্যায় পারদর্শী ছিলেন শ্রীকৃষ্ণ নিজে, এবং আমাদের দেশে চল ছিল। আর সেই বইটি যদি পড়তেই চান, নাট্যশাস্ত্রের মধ্যে পড়বেন, ওটা হচ্ছে পঞ্চম বেদ, চতুর্থ বেদ না, পঞ্চম বেদ। তার মধ্যে লেখা আছে 64 কলার নাম। আমরা নামটাও পড়ি না, কারণ ইংরেজরা পারে না, সেটা আমাদের পারতে হবে না, তাই কি না? সেই ইংরেজরা যে ওদের প্রভাবে খ্রিস্টানিটি আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল, এবং সেই খ্রিস্টানিটির জন্য আমাদের খ্রিস্টান ধর্মের যে খ্রিস্ট ধর্মের যে গোড়ার কথাগুলো, গল্পগুলো, সেটা আমাদের মধ্যে ছড়ানো আছে। আমরা জানি, খুব শ্রদ্ধার সঙ্গে জানি, যে মেজাই, 3টে মেজাই, মানে 3 ওয়াইজ মেন অফ দ্য ওরিয়েন্ট, তারা তারা নক্ষত্রকে ফলো করতে করতে একটা ঈশ্বরের যে আবির্ভাব হচ্ছেন সেই সিগন্যাল বুঝতে পেরে জেরুজালেমে গিয়ে যিশু খ্রিস্টকে আশীর্বাদ করে আসেন, ওয়েলকাম করে আসেন। এটা আমরা ভক্তির সঙ্গে আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই মেজাই কথাটা কি? ওই মেজাই মানে হচ্ছে জ্ঞানী লোক। পাশ্চাত্যের প্রথম, ওরা প্রাচ্য থেকে একদম দক্ষিণ, মানে এক্সট্রিম প্রাচ্য থেকে যে জ্ঞানী লোকেরা তিন ভাগে যে এগিয়ে আসছেন, তার যে পাণ্ডিত্য, সেটাকে তারা বলতেন মেজাই। মেজাই এর জ্ঞান। মেজাই মানে হচ্ছে নলেজ, আর নলেজ মানেই হচ্ছে বিজ্ঞান, সাহিত্য, সবকিছুর শেষ কথা, সেটা হচ্ছে বিদ্যা। এখন সেইটা যে ঘুরিয়ে ফেলে ওরা অত এগিয়ে যাওয়া বিদ্যাকে সাধারণ জনসমাজ বুঝতে পারেনি। এগিয়ে যাওয়া কিছু মনে হয় ঠিক ম্যাজিকের মতো। সুতরাং ম্যাজিকের সৃষ্টি হলো ওই মেজাই কথাটা থেকে, তার মানে পাণ্ডিত্য। যেমন নাকি উইজার্ড, উইজার্ড মানে কি? জাদুকর। উইজার্ড কথাটা এসে ওয়াইজ মেন্স আর্ট থেকে, জ্ঞানী লোকেতে আর্ট। আমি সেই জন্য আমাদের দর্শক বন্ধুদের বোঝাবার জন্য বলছি, আজকের আমাদের যে মোবাইল, এই মোবাইলটা আমাদের ঘরে ঘরে সবার আছে। ও এর কাছে এই ব্র্যান্ডে আছে, ওর কাছে ওই ব্র্যান্ডে আছে, কত আমরা আলোচনা করি। কিন্তু
আজ থেকে মাত্র 20 বছর আগে, কিছু না, বেশি দূর না, 20 বছর আগে পিছিয়ে যান, তখন কিন্তু সমাজ এটাকে দেখেছে, সিনেমায় দেখেছে। হ্যাঁ। ওই স্টার ওয়ার্স সিনেমায় এটা ফিউচারিস্টিক একটা গ্যাজেট, রাইট। ফিউচারিস্টিক, এখন ঘরে ঘরে এটা। ঠিক একইভাবে যদি আপনি, আমি আর আমার বউ তিনজনে মিলে বেড়াতে বেড়াতে যদি কোনো মতে টাইম মেশিনে চড়ে আকবরে সবাই চলে গেলাম, বললাম জাহাপানা আমরা বাংলাদেশের থেকে এলাম, বলে কি বিচিত্র তোমাদের পোশাক, এরকম কেন? বললাম তো আমি আমি উৎপল বাবুকে কিন্তু ভেঙালাম না, কিন্তু ওই ওরকম কথা বলতেই ওটা মনে পড়ে। যাই হোক, আমি বললাম যে আমরা না আপনাদের কাছে ভবিষ্যৎ জগৎ, সেখান থেকে এসেছি আমরা তিনজন, আর স্যার কেউ তো বানবে না, আপনার সঙ্গে একটা সেলফি তুলতে চাই। ওটা কি কি তুলবে, আমাকে তুলবে না, না আপনি বসে থাকুন, আমরা যাচ্ছি আপনার কাছে, আপনি একটা সেলফি তুলবো। তখন ওকে দেখলাম, উনি বলতে এটা কি, এ কি, এর মধ্যে আমি গেলাম কোথেকে, তুমি আমাকে চুরি করে ঢুকিয়ে দিয়েছো, এটা হতে পারে না, তোমরা জাদুকর, তোমরা নিশ্চয়ই ম্যাজিশিয়ান, হ্যাঁ কি না? এটা তোমাদের প্রথম কেরামতি, মানে উর্দু ভাষায় ম্যাজিককে বলে কেরামত, কেরামতি, সংস্কৃতে বলে লীলা, ঠাকুর দেবতা বলে লীলা, লীলা। আর আমাদের ম্যাজিকের সময় কি জানি কি বলে মানে জ্ঞানাকল, মিরাকল না, জ্ঞানাকল বলে। কারণ আমাদের শিক্ষিত যে ওরা শিখিয়েছে, ইংরেজরা শিখিয়ে দিয়ে গেছে যে ভবিষ্যৎ বলতে তোদের কিচ্ছু নেই, ম্যাজিক টুডে, আমি বলি ম্যাজিক টুডে উইল বিকাম সায়েন্স টুমরো, আর সায়েন্স টুডে ওয়াজ ম্যাজিক ইয়েস্টারডে। ওকে। এটা একটু পরে লোকে বুঝতে পারবে, কিন্তু একদম খাঁটি সত্যি কথা। একদম। আচ্ছা, গল্প করতে করতে জয়শ্রীদির কাছে ভাবলাম যে একবার জিজ্ঞেস করি। হ্যাঁ। দাদা সবসময় দেখলাম খুব মজার ছলে কথা বলেন, বাড়িতেও কি এরকম মজার মানুষ, সবসময় মজার মধ্যে থাকে? ওইটাই তো মজা। সেটা হচ্ছে যে আমি তো বলেছিলাম তোমার এই হাসিটা তুমি সবসময় সবার সামনে দাও, বাড়িতে যখন আসে তখন হ্যাঁ হাসে, তবে তবে তখন গান গাইতে গেতে আসি, না গান গাইতে গাইতে আসে, না, আর আমার হাসি, কাছে হাসি। হাসে। হাসি হাসি পড়বো ফাঁসি, আচ্ছা, দেখবি particularly এই ভারতবাসী। গানটা হি ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট হিজ থিং, মানে ওর দুনিয়াটা একদম সম্পূর্ণ আলাদা, আর সেটাতে আমি কিভাবে জেলিং করেছি সেটা সেটা আমি জানি না, মানে সেটাই একটা ম্যাজিক। তুমি জন্মান্তর সর্ব, সত্যি বলছি। আমাকে প্রায় বলে যে সামনের জন্মে তুমি ভেবো না তোমাকে আমি ছেড়ে দেবো, তখন ও পরের বলে, জন্ম যতগুলো জন্ম আমরা জন্মাবো তখন আমাকেই নাকি থাকতে হবে পাশে, থাকতে হবে। হ্যাঁ, সে ভালোবাসাটা- যেভাবেই হোক, ভালোবাসাটা এত গভীর। পিঁপড়ে হলেও আর নাকি ও কি থাকতে বলেছে হবে। জানেন, কি? কোন শর্তে রাজি হয়েছে, এর পরের জন্মে ও হবে বর, আমি হবো বউ। হ্যাঁ, এখন এরকম কেন? যেগুলো এরকম কেন? তার কারণ হচ্ছে এখন যেগুলো আমি ফেস করছি, আমি হুম। যেগুলো নাকি মানে ঠিক বলেছো, ঠিক হ্যাঁ, বলেছো। হ্যাঁ, আমার উপর যেগুলো টর্চার গুলো হয়েছে সেগুলো মানে অনেক কিছু, ওকে। তা সেইগুলো সামনের জন্মে ও ফেস করবে, ও একটা বড় পেট নিয়ে ঘুরবে, তারপরে অন্তত বাচ্চা মানুষ করবে, মাত্র 3 বার হ্যাঁ 3 বার না, কিন্তু বলেছিল আরো অনেকবার, আমাকে চান্স দিবে। সামনের বার আরো 2বার বেশি। My God, আমি তৈরি আছি, আমি তো জানি যদি শতপুত্রের জননী ধর্মগ্রন্থে লেখা থাকে তাহলে আমি রাজি আছি। বাহ, বেশ মজার ব্যাপারটা। হ্যাঁ, এটা ভাবতে মনে হয় না টাইম মেশিনে করে নেক্সট জেনারেশনে চলে গেছি, নেক্সট পুরো একটা জীবনে চলে গেছি। এটা কিরকম চিন্তা ভাবনা যে টাইম মেশিনে করে অন্য একটা বার্থে চলে গেলাম, এটাও ম্যাজিকে হয় নাকি? আমি ওনাকে কি করে সব কথা বলে দিতে ভালো লাগে না, ফাঁস হয়ে যাচ্ছে, হ্যাঁ। আমি না ছোটবেলায়, আমি এখনো ছোট আছি, যেহেতু জুনিয়রটা আছে আমার সঙ্গে বলে, আমি একবার তখন সবে কলেজে উঠেছি, মানে সবে যে আমার ল্যাজ গজিয়েছে, আচ্ছা, কলেজে উঠলেই ল্যাজ গজায়, ওকে। ল্যাজ গজিয়েছে। দুর্গাপুজোর সময় দেখি আমার বন্ধু বান্ধব কেউ নেই, সব জোড়ায় 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 ফেলিস, আমি রইলাম পড়ে, একা। সুতরাং মা দুর্গায় ভরসা, হ্যাঁ। খুব
শ্রদ্ধার সঙ্গে আমি ইয়ে করলাম, অঞ্জলি দিলাম, মানে বুঝলাম না, বুঝলি তো কি যা দেবী সর্বভূতেষু, কথা মানে ভাবছিলাম যা দেবীকে যেতে বলছে, সর্বভূতেষু, সব ভূতের কাছে যা, বুঝলি? মানে সংস্কৃতে পড়ানো হয়েছিল বলে আমি, উনি যা বললেন আমি সেই মন্ত্রগুলো অড়ালাম, আর হচ্ছে 3 বার 3 রকম অঞ্জলি দেওয়ার জন্য। কিন্তু তারপরে যখন চতুর্থবার ওই সেই পুরোহিত যাকে বললেন যে এবার তোমরা যে যার মনের মতো কথা বলে নিজের নিজের ভাষায় মার কাছে চাও, তোমরা যা চাইবে তাহাই পাইবে, এই কথাটা আমাকে স্ট্রাইক করেছিল, যে যা চাইবো আর পাবে, কি গো। তারপর আমি তখন একা ছিলাম, মানে অন্যান্য লোকজন ছিলেন, আমি মায়ের কাছে প্রার্থনা করে এসে, আমার একটা সেট প্রার্থনা ছিল যে পরীক্ষা যেন ভালো হয়, বাবার শরীরটা খারাপ চলছে, বাবার যেন সুস্থ থাকেন, আমার মা যেন সুস্থ থাকেন, আর আমি যেন ধরে না পড়ি টুকতে গিয়ে, ইত্যাদি তো আছেই। তার সঙ্গে ওই প্রার্থনাটার মধ্যে মনে হলো যে কি যেন একটা মিসিং, একটা প্রার্থনা আমি চাইনি, লজ্জা করছিল। আর মা দুর্গের দিকে তাকিয়ে দেখি কি উনিও লাজুক, খুব কায়দা করে আমার দিকে থেকে তাকিয়ে না হাসছে মুচকুচকে, নির্লজ্জ। আমি বললাম, মা এভাবে কিভাবে র্যাগিং করছো, তুমি তো জানো আমি কি চাইছি, কিন্তু অন্তর্যামী, আমি সেটা চাইছি। এমন সময় ঠাকুমশাই বললেন, সবাইকে বলছে হয়ে গেছে নিজের মনের মতো চাওয়া। আমি সর্বনাশ, নিজের মনের মতো করে চাও তো আমার নিজের ভাষায় বলতে হবে। তাহলে আমি ঠিক বলছিলাম, আমি একটা ব্যাটা ছেলে, আমার তো একদিন বিয়ে হবে, আমি লজ্জা লজ্জায় বলছি, মা আমার বউটাকে যদি একটু চিনিয়ে দিতে তাহলে না কেসটা খুব ভালো হতো। ওই আমি আমার বন্ধুদের মতো ওই বিয়ে করবো না, কিন্তু করবো কথা নিয়ে যে চলো ফিরে বেড়াচ্ছি, আমি সেরকম না। যার সঙ্গে আমার বিয়ে হবে, আমি যার বড় হবো, ঠিক তার সঙ্গে আলাপ হচ্ছে। ও মা, আমি চোখ বন্ধ করে যেদিকে প্রার্থনা করে কপালে হাত দিয়েছি, খুব থেকে একটা গলা ভেসে এলো, সে তোর পাশেই দাঁড়িয়ে আছে। আমি বানিয়ে বলছি না, আমার গায়ে কাঁটা দিচ্ছিল, গলাটা কি সুন্দর। আমি ভয়ে ভয়ে চোখ খুললাম, পাশে কি দেখবো, ফ্রাস্ট্রেশন। যা যা আছেন ঠাকুমা পিসিমার বয়সী মধ্যে আমার মেহবুবা হতে থাকতে পারে না। কিন্তু তখন মা দুর্গা গিয়ে তাকালাম, আমাকে নিয়ে ইয়ার্কি মারলে না, তুমি জানো না किस दिल को तुम दुखाए है तुझे क्या मालूम, मैं हंस हंस के आए तेरे रज में पाए कर में आज, किस दिल को तू दुखाए है तुझे क्या मालूम। বলে অভিমান করে মাই দিয়ে তাকিয়ে রইলাম, তারপর পেয়ে গেলেন। সারেন্ডার করলাম, এর পরের বার চাঁদা কম দেবো, इसका जवाब मिलेंगे। পাশ ফিরে দেখি প্যান্ডেলের যে কাপড়, সে প্যান্ডেলের কাপড়ের ওপাশে, মানে আমার থেকে 6 ইঞ্চি দূরে কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, আমাদের পাড়ারই মেয়ে, সবারই মুখ আমার চেনা, কিন্তু একটা মেয়ে আমার মনে হলো ওকে আমি ভীষণ বেশি রকম চিনি, ওকে আমি চিনি, আমি কেন জানি না ভীষণ বেশি রকম চিনি, ও তো এই তো আমার বউ। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম, মানে লজ্জার সীমা ছাড়িয়ে একটা অপরিচিত মহিলার দিকে যে সামনে এত ক্লোজলি দাঁড়াতে নেই, আমি ভুলে গেছিলাম। আমি সামনে গিয়ে বলছো, কি বউ তুমি আমার চিনতে পারছো তো, এটা বললেন? বলছি, আর ও কে, আমি তোমার বোন। আর ওপাশ থেকে যা গালাগালিটা খেয়েছিল, বাবাকে বলে দেবো, মানে বাবাকে বলে দেবো ভীষণ অসভ্য বলে ব্যাস দৌড়, সেই পুজো শেষ। সেই থেকে ওই যে মিলিয়ে গেল হাওয়ায়, আর কোনোদিন দেখতে পেলাম না। এরপরে
এক পুজো গেল, আরেক পুজো গেল, তারপরে কলা মন্দিরে আমি শো করছি, শো আরম্ভ করেছি, ম্যাজিক দেখাচ্ছি। অনেক সুন্দরী মহিলা আপনাদের মতো বসে আছেন, আর আমি কিছুতে তাকাতে পারছি না, আমি লজ্জায় লজ্জায় খুঁজে বেড়াচ্ছি তাকে। উমাদিকে আসছে, সেই যে মুখটা, আমি তো বলে ওই তো আমার বউ, এবারে চিনে ফেলেছি। তো আমার ম্যানেজারকে বললাম যে ওই যে থার্ড রো এর ওই ফোক মেয়েটা, ওর বলছিল একটু খবর নেবেন। ওরা গেল, এবার আমি আপনার পালা নিবে ওই অরুণ বাবু ইঞ্জিনিয়ার। আমরা না ওসব জানি না, আমি তার মেয়ে। আমি বললাম যে ঠিক আছে, একটু ঠিকানাটা দাও ইত্যাদি বলে 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 আমি মার কাছে প্লেস করলাম। আর মা তো সবসময় সবকিছু জানেন, বাইরের সব বলতে হয় না। মা বললে যে তোর মুখে হাসিটা দেখে আমি সন্দেহ করছি, তার দেখা পেয়েছিস? ভ্যাঁ করে কেঁদে ফেললো আমাকে। হ্যাঁ পেয়েছি আমি মা, এই ঠিকানা। মা তখন আমার দুই দিদিকে পাঠালেন, কি প্রস্তাব নিয়ে কি আলোচনা আমার শুনিনি জানিনি, কিন্তু বুঝতে পেরে একটা যে রিজার্ভ ছাপ পড়ে গেছিল তখনই, তখন স্কুল ছাড়াইনি, মানে ডিম ফোটেনি, আমি তো তখন উড়বে কি করে? পাখাও বেরোয়নি। তো প্রথম যখন অফারটা পেলে সেই সময় কি ফিলিংসটা হচ্ছে? ফিলিংসটা মানে তখন কোনো ফিলিংসই আসেনি। সেটা আবার কি? প্রেম কাকে বলে সেটাই জানি না। কি করে তবে- অ্যাপ্রোচ করলাম বলে দেবো? কি জিপ গাড়িতে ও সে তো প্রচুর কাণ্ড। তারপরে আমি একটা জিপ গাড়ি কিনেছিলাম, আচ্ছা, মানে আমি বলেছিলাম যে আমি যখন প্রেম করবো লুকিয়ে প্রেম করবো না, জনগণ জানবে, পোস্টার ফেলে প্রেম পোস্টার করবো। লাগবে যে প্রদীপ লাভস জয়শ্রী, ওকে, ওর ডাক নাম মিন্টু, আচ্ছা, MIN2। ওকে। আমি পরীক্ষার খাতার মধ্যে কোনায় লিখলাম জয় মিন্টু। স্যার পেছন থেকে দেখছিলেন, ওটাকে লিখলে স্যার এটা দেবতার নাম। MIN2 এটা কোন কবিতা? স্যার আছে আছে, আমার দলে আমার ক্লাসের ছেলে মেয়েরা সবাই জানতো মিন্টুকে। কোনো কেমিক্যাল দেবী? কেমিক্যাল দেবী। তো যাই হোক, আমি শুনতে পেয়েছিলাম সেই আমার কেমিক্যাল দেবী গান শেখেন, হুম হুম। গীতবিধানের ছাত্রী। ব্যাস জিপ গাড়ি নিয়ে গিয়ে আমি একটু দাঁড়িয়ে আছি, ও যখন বেরোচ্ছে আমি বলি যে এই যে চলে এসো। মানে এত সহজেই এই যে চলে এসো, উঠে পড়ো। তাকিয়ে হাঁটতে আম করেছে। আমি তো মানে একেবারে মানে কটমট করে তাকিয়ে আমি বলছি, কি অসভ্য রে বাবা, চলে এসো মানে আমি দেখেছি আমি জানি, কিন্তু হুম, তাহলে গাড়িতে ওঠার মতো সেরকম তখনও আসেনি। হুম। তা আমাকে বললো যে দেখো আমি কিন্তু এরম ভাবেই যাব তোমার সঙ্গে, আস্তে 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 যাব, তুমি হাঁটবে আর সবাই ভাববে সেই জিনিসটা, আর তুমি যদি উঠে পড়ো তাহলে ভাবে দাদা এসছে পিক আপ করতে। কিরকম ব্ল্যাকমেল! ভালো হয়নি? উঠে গেলে তারপর আর কি, ও ও মা। ছাড়া তো কোনো উপায় নেই। তখন উঠে গেলাম, উঠে ভৌ করে, কিন্তু কোথায় যাবো জানি না আমরা আর কি, সেদিনকে গান শুনিয়েছিলেন প্রথম দিন? কোনোদিনও না। ওখানে গিয়ে ওর বাড়িতে পর্যন্ত পৌঁছে দিলাম, ব্যাস ওইটুকুই। ওখানে নামালাম, কিন্তু ও না দৌড়ে বাড়িতে ঝুঁকে গিয়ে দরজার কোলার গেটটা বন্ধ করে দিয়ে বলো ছোট লোক। এই আমার প্রেমালাপ, প্রেমের সার্টিফিকেট। প্রথম দিনের সার্টিফিকেট, পরে তো বড় সার্টিফিকেট পেয়ে পরে গেছে। লজ্জা বলবে। এই তো অনেক গল্প, কারণ এই গল্প যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের পডকাস্টে বোধহয় 1 ঘন্টায় নয়, সেটা এক ঘন্টা কি সারাদিন চলে যাবে। আরে আমাদের গল্প চিরজীবন। চিরজীবনের হ্যাঁ, গল্প, সেই এত গল্প, কম সময় কি সেই। করে হবে? আচ্ছা, এবারে একটু আমার খুব জানতে ইচ্ছে করছে ম্যাজিকের কথা। ম্যাজিকের কথা মানে 2000 সালে বোধহয় তাজমহল ভ্যানিশ, তাই তো? হ্যাঁ 2000 সালে তাজমহল ভ্যানিশের আমি ডেটটা মনে নেই, মনে নেই, তবে 2000 বা আগে তো 2001 রিহার্সাল দিয়েছি এরকম। বহুবার, হ্যাঁ, সেটাই। গুলিয়ে গেছে। আবার কলকাতার 300 বছরের অ্যানিভার্সারিতে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া সেটা মেমোরিয়াল ফেন্স করে দিয়েছে। একটা গোটা প্যাসেঞ্জার ট্রেন, সেটা ভ্যানিশ। হ্যাঁ। শহীদ মিনার, সেটা ভ্যানিশ। এই যে এত মানুষজনকে একসঙ্গে একটা ম্যাজিকের মধ্যে দিয়ে, ইলিউশনের মধ্যে নিয়ে যাওয়া,
করতে কি করে হয়, মানে এটা সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্ন। না, সেটাই তো আমার এক্সপার্টাইজ। আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য হচ্ছে যে ভারতের ম্যাজিক বিশ্বের সর্বশ্রেষ্ঠ, হুম, এই কথাটা বলার মতো দাপট আজকাল বোধহয় অনেকেরই নেই। আমার আছে। নিশ্চয়ই। আমি পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় গিয়ে দেখে এসেছি যে ভারতের ম্যাজিক সর্বশ্রেষ্ঠ। কতগুলো দেশে ইয়েস, আমি 117খানা দেশে গেছি। সেখানে প্রত্যেক জায়গায় গিয়ে ভাষণ তো দিয়েছি, আমি প্রোগ্রাম করেছি আমার টিম নিয়ে। আমার টিম কিন্তু বিরাট বড়। স্পেনে আমি গেছিলাম 150 জন লোক নিয়ে, 150 জন সহশিল্পী। সেই পোস্টার আপনাকে দেখাবো। এবং মাসের পর মাস হাউসফুল চলেছে। আমি 11 মাস শো করেছিলাম স্পেনের বিভিন্ন জায়গায়। আচ্ছা, এটা ভারতবর্ষের কোনো পত্রিকায় বেরোয় না। যেমন নাকি আমি যে স্পেন থেকে অস্কার পেয়েছি, এটা কি কোনো পত্রিকা পেয়েছেন? না, মার্লিন পুরস্কারের কথাটা পেয়েছি। আমি কিন্তু বার্লিন সেটা পুরস্কার, পাইনি। না সেটা সংবাদে কণিকা মাত্র বলা। এক একজন লোক বিভিন্ন পুরস্কার পায়, যে পুরস্কার নাকি পরবর্তী সালে আর কোন দেশে কে পেলেন সে খবর রাখি না, কিন্তু তার খবর আমরা 6 লাভ করে দিয়ে। এটা এই এক পেশামিটা খুব খারাপ, খুব খারাপ। আমি পুরস্কার যে যা পেয়েছি আমি ডেডিকেট করেছি আমার নিজের জনগণকে। আপনারা আমাকে তৈরি করেছেন, আপনাদের জন্য আমি তৈরি হওয়া। আমার আপনারা আমার সবকিছু। আমার পর্দা খোলে, আমি ম্যাজিক করি, আমি হাসি, আমি আমার গল্প বিজ্ঞান সেটাকে মঞ্চস্থ করি। আপনার দয়া করে সেটাকে সমর্থন করেন। আমি তো মহাজাতি সদনে প্রথম মোট 3 দিনের জন্য শো আরম্ভ করেছিলাম। 3 দিন। আলটিমেটলি আপনারা কি ম্যাজিক জানেন? সেই 3 দিন বাড়তে প্রত্যেক দিন করতে খবরের কাগজ সাক্ষী যে আগামী 6 সপ্তাহ হাউসফুল। এরকম করতে আমি 350 শো লম্বা টেনে তারপর থামতে বাধ্য হলাম, কারণ হল আর পাওয়া গেল না। অন্যেরা বুক করেছেন এবং আমাকে অনেকেই হল দিতে চাইলেন না। আচ্ছা, আমি চলে গেলাম অন্য জায়গায়, আমি কেন চলে দিতে গেলাম চাইলেন না সিঙ্গাপুরে, কেন? আমি চলে গেলাম টোকিওতে। আমার মহাজাতি সদন টোকিও বা লস অ্যাঞ্জেলেস বা মস্কো বা পোল্যান্ডের মধ্যে বা ইংল্যান্ডে, সারা পৃথিবীতে আমাদের সারা মহাজাতি সদন। পৃথিবী জুড়ে আমার মহাজাতি সদন। এবং সেই প্রত্যেকটা শোতে প্রত্যেক দিন হাউসফুল। এটা একটা প্রত্যেকদিন বিশ্ব houseful। রেকর্ড। কোথাও কি অভিযোগ রয়েছে কোনো যে অভিযোগ? হ্যাঁ, না না, আমি কোনো অভিযোগ নেই? আমার বাবা বা আমাদের পূর্বপুরুষদের প্রতি কোনো অভিযোগ করবো না। তো ভুলটা যেটা হয়েছে পারিবারিক ভুল, মানে এটা আমরা ইন্ডিয়ার সবাই তো একই পরিবার। এটা আমাদের মধ্যে কেউ না কেউ বোঝেনি বা কম বোঝেন বা কম কৃতিত্বের মানুষকে উঁচু চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। সে তো উল্টোপাল্টা কাজ করবেই। একটা চোর খেঁচরকে যদি আমি মন্ত্রী বানিয়ে দিই, সে তো চুরি করবেই। এই জন্য দায়ী কে? ও চোর না, আমি দায়ী। আমি চোরকে বসিয়েছি, জেনে শুনে বসিয়েছি। রাইট। আমি সেটাই ভাবছিলাম যে আমাদের দেশ কি বলবো, তবে এই বঙ্গ ভাণ্ডারে মহাপ্রভু বিবিধ রতন, তা ছেড়ে অবধামে অবহেলা করি। আমি জানি আমার মা হচ্ছে রত্নগর্ভা। আমার ভারতবর্ষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। আর আমরা বাঙালি, ফিসফিস করে বলছি, আমি মনোবিজ্ঞানের ডক্টরেট, আমি একজন পিএইচডি হোল্ডার, আমি কয়েকখানে ইউনিভার্সিটি থেকে আবার অনারারি ডক্টরেটও আছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, পৃথিবীর কোণে কোণে আমি মানুষজনকে এন্টারটেইন করেছি। এটা ওর মনের খবর না রাখলে আমি মনোরঞ্জন করবো কি করে? সেই জন্য মনের খবর রাখতে হয়েছে। আমি মনের খবর রেখে জেনেছি ওদের বুদ্ধি মাপ। সেই বুদ্ধি মাপটাকে মাপতে গিয়ে আমি অবাক, আমি শিহরিত, আমি আনন্দিত। আমরা বাঙালিরা সব থেকে এগিয়ে আছি আমার হিসেবে। ওই টার্মাল মেল বা ভেক্সটার জেনারেল
তার স্কেলে যাই মাপুক না কেন, আমি আমার ম্যাজিকের মাপে, বুদ্ধিমত্তার মাপে, ক্রিয়েটিভিটির মাপে, স্মরণ শক্তির মাপে বলে রাখছি, একজন বাঙালি সব থেকে গুণধর, সব থেকে বুদ্ধিমান, সব থেকে কৃতিত্বপূর্ণ মানুষ সুযোগ পায় না। সে সুযোগ পেলে কিন্তু ফাটিয়ে দেবে। যে কোনো একটা বাঙালি, তাকে বলুন বাংলা ভাষায় বলুন, বুঝবে। একটু ভাঙাচোরা ইংরেজি বলুন, সে বুঝবে। ভাঙাচোরা হিন্দি বলুন, সে বুঝবে। কিন্তু যে কোনো একজন ফরাসিকে, মানে ফ্রান্স থেকে ইংল্যান্ডে যা দূরত্ব, আমাদের ইন্ডিয়া থেকে, মানে আমাদের বেঙ্গল থেকে, কলকাতা থেকে পাটনার একই দূরত্ব, কিন্তু ও ভাষা জানে না। আমি আমি যখন বললাম parlez-vous français? Niet. I do not understand what you say. Please speak in English. বুঝলেন তো? আমি তখন দেখলাম এই ফরাসিটা আমার ফ্রেন্ডস থেকে বুঝলো না, কারণ ও ফরাসি না, ও ব্রিটিশ। আপনি তাহলে কতগুলো ভাষা শিখেছেন? আমি গুনিনি, আমি গুনিনি, কিন্তু আমার মনের ভাষা ওর সঙ্গে কথা বলতে পারলাম না। সব ভাষাই বুঝে যায়। ব্যাপারটা হচ্ছে কি, আমরা যদি মানে আমাদের প্রোগ্রামটা এমনই, ওটা অতটা ভাষার দরকার হয় না, পুরোটাই তো মানে একটা ছবির মতো, মানে মানুষকে বলতে লাগে না যে এটা এই ওটা ওই, দোভাষী আমাদের থাকে সেখানে, কিন্তু জিনিসটা চোখের সামনে যখন হচ্ছে তখন দেখে মনে হয় যে একটা মানে স্রোতের মতো, মানে আমাদের শোটা পর পর হয়ে যাচ্ছে, সেখানে কোনো ভাষার দরকার হয় না। আমার একটা খুব অদ্ভুত একটা উদাহরণ, মানে আমি বলছি, আমার মেজো মেয়ে, আমরা তখন এতে আজারবাইজানে, হ্যাঁ আমরা একটা ট্রিপে প্লেনে উঠবো আর কি, ওটা কোথায় ছিল, ওটা আজারবাইজান, হ্যাঁ, তা সেইখানে এয়ারপোর্টে আমরা বসে রয়েছি, সবাই ওয়েট করছে ফর দ্য প্লেন, অসম্ভব বাইরে স্নোফল হচ্ছে, সুতরাং এখন প্লেনটা ছাড়া যাবে না। আর টাইমটা ভীষণই খারাপ, সেটা হচ্ছে 4:30 ভোর। ওকে, আমার মেয়ে এবং আরেকটি মেয়ে ওখানকার একটা পুতুল নিয়ে দুজনে মিলে যে খেলা খেলে যাচ্ছে, তখন প্রত্যেকটা পাবলিক দেখলাম ওই দিকে তাকিয়ে সবাই ওই পুতুল খেলাটাই দেখছে। ওকে কি বলছে ভগবান জানে, ও মানে ওকে কি বলছে ভগবান জানে, কিন্তু ওইটুকু ভাষা, ওই বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে দুজনের মধ্যে কিন্তু ভাষার ল্যাঙ্গুয়েজ আটকাচ্ছে না, ভাষার ব্যারিয়ারটা একদম আটকাচ্ছে না। একদম আলাদা। আমাদের মনের ভাষাটা যখন আমরা পাবলিককে দিই, সেই কানেকশনটা তখন আর কোনো ভাষার দরকার হয় না। কত বলবো, এখানে ঠিক আমার একটা নিজস্ব জগৎ আছে। আমার জগতে পৃথিবীর সব থেকে বাজে কথা হচ্ছে আই লাভ ইউ। কেন? যেটা বলতে হয়। আচ্ছা, এটা তো বুঝে আমি নিতে প্রেম হবে। করছি, আমাকে বলতে হবে। ও আমাকে দেখে বোঝেনি, ও আমার ভাইব্রেশন বুঝতে পারেনি, তাহলে তার বাংলাটা ভুল লিখে তারপর সেটা প্রেম নয়। আর সেই জন্য বলেছি আমি, প্রেমপত্রে বানান ভুল ধরতে নেই, যত বানান ভুল হবে ততই কাপা কাপা হাতে আই লাভ ইউ এলইউভি হয়ে যাবে। একদম। আচ্ছা জয়শ্রী, এই যে এতগুলো শোয়ে স্যারের সঙ্গে বিভিন্ন দেশে গিয়ে শো করা, এবং সেই শো এর সময় স্যার কি পুরো আলাদা থাকে, মানে প্রিপারেশনের সময়টা কিরকম? সেই প্রথমের ব্যাকগ্রাউন্ডটা প্রস্তুতি নেবার জন্য আমাদের স্থানীয় লোক হতে হয়। আচ্ছা, আমরা যখন রোমে গেছি, আমরা সাধারণত বিদেশে গিয়ে না দেশি পোশাক পরি, ধুতি পাঞ্জাবি বা চশমা পাঞ্জাবি, ও শাড়ি। আমরা সবাই, মানে আমাদের গ্রুপেরও সবাই আমরা আমাদের ভারতীয় পোশাক পরে করি, কারণ এটা সাংঘাতিক সুন্দর পোশাক। এটা এই যে আপনি শাড়ি পরেছেন, এর থেকে ভালো একটা পোশাক আপনি দেখান তো। ইংরেজরা ওরা গা খালি করে ওরা পোশাক বর্জন করে সুন্দরী হয়, যে ওদের চেহারার ধাঁচ আলাদা, আমাদের চেহারার ধাঁচ আলাদা, আমাদের যে লাবণ্যটা সেটা কিন্তু ওদের নেই। সেই জন্য লাবণ্যের ইংরেজিও নেই। হ্যাঁ, সেই লাবণ্য কথাটা ইংরেজি বলুন নেই। আমি সেখানে ময়ূরপুচ্ছ দ্বারকাক সেজে হঠাৎ একটা গাউন পরে মানে সেখানে চলে গেলাম, ইটস লুকিং আগলি,
আমার তো ঠিক সেটাই মনে হয়। অনেকে সেটা বোঝে না, ভাবে বোধহয় ওদের মতো করে মানে একটা গাউন টাউন পরে ফেললে বোধহয় ওরা হা করে আমাদের শাড়ি দেখে, আমাদের জুয়েলারি দেখে, আমাদের বড় চুল দেখে, which they don't have. আর এই যে গায়ের রংটা না, হ্যাঁ, বুঝলেন, ওরা পয়সা খরচ করে সি বিচে বসে শুয়ে উলঙ্গ হয়ে রোদে চিটপটা হয়ে শুয়ে থাকে, ট্যান পয়সা খরচ হওয়ার করে জন্য। এই রংটা পাবার জন্য। আমরা Right. অলরেডি ট্যান। আমরা জন্মগত হবে তাই। একদম। কিন্তু এই প্রিপারেশন নিতে কি অনেক মানে একটা গোটা শো এর আগে হ্যাঁ। আলাদা আলাদা করে কি প্রিপারেশন নিতে হয় নাকি যখন এখানে প্র্যাকটিস হয় আমি তখন? যখন ইচ্ছা আই লাভ টু টক টু পিপল। ওকে। আমি সে কারণে ডিসপানিয়া সোনো লা বেলা ওদের বল। লেজিনিয়া সোনে লামোর গান করে ফেললাম কিন্তু। ওকে। বাট হোয়াটস দ্য মিনিং? মানে আমি মানেটা বুঝতে পারলাম না। ওই যে মেয়েটা ও আমার মন হরণ করেছে, আর ও বললো সেই জন্য আমি দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, সো রোমান্টিক ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখেছি মানুষ সবাই এক, চিমটি কাটলে প্রত্যেকে ব্যথা পায়। কেউ হয়তো বলে ও, কেউ বলে আউচ, কেউ বলে বাই, কেউ বলে ইশারা না। এক একটা জায়গায় এক একটা দেশে সেখানের মতো করে আমাদের শোটাকে আমরা, প্রথম কথা উই আর প্রফেশনালস, আমাদের কিন্তু গিয়ে সেই মানে এইটা কোথায় থাকবে ওইটা কোথায় থাকবে তা না, প্রপস হ্যান্ডেল করার লোক থাকে যারা নাকি আমাদের শোয়ের মানে প্রপস গুলো ইনট্যাক্ট ফিট করে প্রথম স্টেশনে সব ফিট করা হয়ে যায়। তারপরে বিরাট ট্রাকের মধ্যে সেইগুলো যখন শো শেষ হয়ে যায় ওগুলো অ্যাজ ইট ইজ ওঠে, আর বাক্সের মধ্যে ড্রেসগুলো সব তোলা হয় অ্যাজ ইট ইজ, গিয়ে তারপরে স্টেজের মধ্যে ওগুলো ওরা নামিয়ে দেয়। তারপরে কাজ হচ্ছে আমাদের মানে আমাদের গ্রুপের কোনটা কোথায়, কারণ ওরা তো আর সিকোয়েন্স জানে না যে আমাদের প্রথমে হবে এইটা তারপরে হবে এইটা, সেই সিকোয়েন্স অনুযায়ী সমস্ত সাজানো হয়। আর এতবার বিদেশ ঘুরেছি, এতবার ওরা ঘুরেছে, সুতরাং ওটা করতে ওদের বেশিক্ষণ লাগে না, ওটা না ওদের শরীরের মধ্যে ঢুকে গেছে, আমাদের শরীরের মধ্যে ঢুকে গেছে। একটা জায়গায় গিয়ে আমাদের মনে হয় না, হ্যাঁ তখন হয়তো দেখলাম এখানে পর্দাটা এরকম, এখানে পর্দাটা এরকম, কিন্তু কুইক ডিসিশন নিয়ে নিয়ে আমাদের এরকম জায়গায় আমরা পৌঁছে গেছি, ওটা কোনো মানে ফ্লো অফ ইভেন্টস এর মধ্যে। ফ্লো অফ ইভেন্টস এর মধ্যে পড়ে যায়। আমাদের কি ম্যাজিকের মধ্যে কোনো এরকম হয় না যে একটা জিনিস এমন একটা কাণ্ড হলো ধরা পড়ে গেছে, কিন্তু এই লোকটা এমন হাসবেন আপনি বুঝবেনই না। এরকম হয়েছে কখনো? অনেক, প্রচুরবার। একবার না বহুবার। তো সেটা কি ম্যানেজ কি করে হয়? সেইটাই বলছি, দ্যাট ইজ দ্য মানে ট্রু কোয়ালিটি অফ এ ম্যাজিশিয়ান। আপনি যে আর্টিস্ট সেইটাই হচ্ছে আপনার প্রমাণ। আপনি তখন তোতলালেন না, আপনি তখন মানে ও ফিজিটি হয়ে গেলেন না, আপনি এমন ভাবে মানে জিনিসটাকে নিয়ে বেরিয়ে গেলেন, ইটস নাথিং, পার্ট অফ দ্য শো। আমার মনে হয় যে একটা বাংলায় জোক আছে, যাত্রা কোম্পানিতে, মানে যাত্রা কোম্পানি না, একটা আনপ্রফেশনাল যাত্রা গ্রুপ, তাতে সেই যে হিরো তিনি ফাটিয়ে দিচ্ছেন একেবারে। এখন একবার ওই ঢুকে মঞ্চের মানে প্রবেশের আগে একটা বাঁশের কঞ্চি হাতে লেগে গেছে, লেগে কেটে গেছে, আর উনি ডায়লগ ভুলে গেছেন। আর এদিকে তক্ষুনি যদি ইয়ে না করেন, দাপট না দেখান, ওর কিন্তু সিনটাকে আর জোড়া লাগাতে পারবেন না, হাস্যকর হয়ে যাবে। উনি যখন সেজে গিয়ে ওই আচরণ ওই অবস্থায়, কে রে বাব্বর, পুতিলি আছল বাস ডাকি ছাড়ে, রক্ত পড়ে ঝড় ঝড়, পাবলিকে দেখালো আমি চড়ি জলপট্টি লাগাইবার তারে, কোনো হাসি করিব বিচার, আর কি হাততালি, ডায়লগ বোধ হয়। এই যে ম্যানেজ করার প্রবণতা বা দক্ষতা, এর না থাকলে পরে ম্যানেজার হবেন কি করে? আর এমনিতেই ম্যাজিশিয়ান, তো সবগুলোই করতে হবে। আচ্ছা, এখন দীর্ঘদিন কেন দেখা যাচ্ছে না আপনাকে স্টেজে পারফর্ম করতে? এইটা এখনো তো জুনিয়র, হ্যাঁ? এখন তো জুনিয়র, এখনো তো জুনিয়রই আছেন। বুঝতে পারেননি এটা কি? দাড়ি
দাড়ি। দাড়ি পড়ে গেছে মানে আর দেখতে আমার গল্পের শেষে একটা দাড়ি দিয়েছেন সেটাকে ডিক্লেয়ার করে দিয়েছেন যে না আমি এ- আর এবং করবো না। এবং এবার পরবর্তী অধ্যায় শুরু হবে। পরবর্তী অধ্যায় আমার মেয়েরা। আচ্ছা আমার বয়স এখন কত জানেন? বলবো? হ্যাঁ, জন্মদিনে তো বলতেই হবে। শুনুন, আমার বয়স 80। 80। আপনারা যদি এখনো আমাকে ব্যাধি দেখাতে বলেন, কিন্তু আপনাদের অন্যায় করা হবে, পরবর্তী প্রজন্মের কাছে অন্যায় করা হবে। আমি পরবর্তী প্রজন্মকে এবার বললাম, দ্য স্টেজ ইজ ইয়োর্স। আমি দাড়ি, বিশেষ করে জুনিয়রের দাড়ি থাকতো না। আমি দাড়ি কামিয়ে, মানে দাড়িটাকে বিসর্জন দিয়ে হুম। পয়সাও কামিয়েছি। এই কামানো ওই কামানো। এখন আমি দাড়ি কামাই না, সুতরাং আমি পয়সাও কামাই না। এখন এখন দাড়ি পড়ে গেছে। মানে সবারই একটা, আমরা এখন রিল্যাক্স করব। আমাদের এত দিন আমি শো করলাম, পরবর্তী প্রজন্ম দিনে তারা 3টে করে এগিয়ে শো নিয়ে পর্যন্ত যাবে। করেছি আমি। স্পেনে গিয়ে, স্পেনের কথা আবার কারণ ইয়েতে সেভিলিয়া শহরে তখন ফিয়েস্তা চলছে, আর আমাদের শো ওভার ক্রাউডেড হয়ে গেছে। অর্গানাইজার এসে বললেন যে প্লিজ আপনি আরেকটা শো করুন, হুম। এবং আরেকটা শো করা মানে হিউম্যান লিমিটের বাইরে। 3টের বাইরে 4টে শো, 2.5 ঘন্টা, প্রত্যেক শো 2.5 ঘন্টার। উনি বললেন যে এটা ল অ্যান্ড অর্ডারের ব্যাপার, পুলিশ থেকে রিকোয়েস্ট করেছে, তো অবশ্য আপনি না বললে আমি বললাম যে না, না ম্যাজিকের কথায় নেই, ম্যাজিকের ভাষায় ম্যাজিক আমরা না বলি না, আমরা বলি ঠিক আছে চলুন। আমার বাবা মারা গেলেন, শো বন্ধ হয়েছে। সেই দিন বাবাকে আমি গুড বাই বলে প্লেনে তুলে দিয়ে বাবার মৃতদেহ নিয়ে যখন দাদা কলকাতায় ফিরে আসলেন, আমি জাপানে থেকে তার পরের দিন থেকে শো আরম্ভ করেছি। ওই বাবার ব্যবহার করে জামা কাপড়গুলো, সেই জামা কাপড়ে তখন তার ঘামের গন্ধ তখনও আছে, ভেজা। আমি আবার শো করেছি, করতে 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 এভাবে 117খানা দেশ আমার ঘোরা হলো। কিসের খোঁজে? টাকা আমি উপার্জন অনেক করেছি, বিদেশি মুদ্রা আমি অনেক পেয়েছি। আমি সব ঠেলে দেশে ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলতো তুই বাইরে থাকো, আমাদের ডলার চাই। ঘরের ছেলেকে আর ঘরে ফেরত দিতে পারতে এসে আমার 80টা বছর বয়স হয়ে গেছে। আমি জাপানেই গেছি 49 বার। আমি জাপানি ভাষায় কবিতা লিখতে পারি, সেটা ওদের পত্রিকায় বেরোবে। আচ্ছা আমার গল্প বই বেরোবে। আমি সোহালি ভাষায় গান গাইতে পারি। আমি দিসপানিয়া সোনালা বেলা তো শুনেনি আপনি? শুনে নিলাম। কিন্তু এবারে সরকার লিগেসি সেটা কে বহন করবে? সরকার, SORCAR। হুম। অনেকে বলে যে সরকারের বানান তো অন্যরকম, হ্যাঁ। ওটা ইংরেজরা বলেছে SARKAR বা SIRKAR। ওরা কি বলার আছে আমার? ইংরেজ তুই চুপ করে থাক, FOR ফর হয়, NOR নর হয়, সেরকম SOR সর হয়, আর CAR যে কার, এটা আমরা সবাই জানি। তো সরকারের প্রতিশব্দ হচ্ছে SORCAR। এটা খুব কাছাকাছি একটা ইংরেজি ওয়ার্ড আছে, তার নাম সোর্সারি। সোর্সারি মানে ম্যাজিক। সুতরাং আমি আমাকে নিজেকে কুচি কুচি করে কেটে মিশে যাবো খাওয়াতে, অ্যাটম বাই অ্যাটম থাকবে। তবে আমি বিকশিত হব, বা হয়েছি অলরেডি, আমার 3 কন্যার মধ্যে দিয়ে। আমার বড় কন্যা মানেকা, ও তো শুরুই করে দিয়েছে, ও দেশ বিদেশে গিয়ে শো করে। আর যখন লোকে বলে তোমার থেকেও ভালো, জানো, আমাকে কান্না পায়, আনন্দের কান্না। একদম। আমি ওকে খিমচে দিই, আমরা সফল। Right. মৌবনি আমার দ্বিতীয় কন্যাই,
প্রথম বোনের নাম মানেকা, হুম। আর দ্বিতীয় জনের নাম বৌবলি, আর তৃতীয় জন মমতাজ। মমতাজ খুব ছোটবেলা থেকেই ওই রোয়িং এ ফার্স্ট, ওই শর্টপাটে হ্যাঁ, মানে ও shortcut এ একটু টমবয় টাইপের, মানে হ্যাঁ। ও খেলাধুলো খুবই মানে খুব করতো। মানে দেখেই মনে হয় যে ওর ভালো। খেলতে জন্মেছে। ম্যাজিকের সঙ্গে খুব মানানসই এই ব্যাপারটা। তো ও একটা ছেলে বা এক দল ছেলে ওর পিছনে লেগেছিল অনেক বছর আগে। হুম হুম। ও বলে, আমি ওয়ার্নিং দিচ্ছি, ইট ইজ নট গুড ফর ইউর হেলথ। হোয়াট? আজকালকার ছেলে যা। আর মমতাজ তোকে ঘুরে এক পাঞ্চ মেরেছে, ওকে না সামনের দাঁতটা পড়ে গেছে। ওটাকে নিয়ে বলে, এই হিরো হিরো নিয়ে যাও তোমার দাঁত। আমাদের বাড়িতে এখনো রাখা আছে দাঁতটা, সুবেদি রাখা, কিন্তু হিরো ফিরে আসেনি। কি করে আসবে আর সেই জন্য তো বিয়েতেও দেরি হচ্ছে, দাঁত খাওয়াবার ভয়ে প্রত্যেকে মানে সবাই ভয় বিয়ে করতে পাচ্ছে। চাইছে না। সবাই ভয় পাচ্ছে। মনে হচ্ছে সবাই ভয় পাচ্ছে। না সেটা ঠিক নয়, আমি চেষ্টা করবো দাঁত ফোকলা বড়ি না নিয়ে আসবো। নিয়ে আসবে। তো এবারেও কি মেয়ের বিয়ের জন্য বিজ্ঞাপন দেওয়ার কোনো প্ল্যান রয়েছে মেয়ের? এই তো আমি বলে দিচ্ছি যে তোমরা ভালো ভালো জামাই কারা আছো প্লিজ যোগাযোগ করো, আমার ছোট মেয়ে মার খাবে না, আমি বলে দিচ্ছি। এবারে দায়িত্ব নিয়ে নিচ্ছেন জয়শ্রী। দায়িত্ব না, নিয়ে আমি নিচ্ছি। আপনাদের বলছি, তোমাকে বলি না, কিন্তু আচ্ছা আমি আপনাদের বলছি, আপনাদেরও দায়িত্ব ওদের বিয়ে দেওয়া। আপনাদের মধ্যে না ওদের হাজবেন্ড লুকিয়ে আছে। আরে বাবা, লজ্জা শরম বাদ দিয়ে এগিয়ে আসুন না, একটা প্রেমিকের মতো করে, একটা সফল হাজবেন্ডের মতো করে। বাঙালি কোন অংশ কম না। আসলে ওরা একটু চুজি, মানে আমার বড়জন মেজজন, মানে আমরা দেখলাম ও দেখলো, মানে ওর পছন্দ হয়ে গেল, কিন্তু বড়জন একটু চুজি, ছোটজনও একটু চুজি। আর ছোটজনের আর একটা জিনিস নিয়ে খুব প্রবলেম হয়, সেটা হচ্ছে হাইট। একদম আমার সুন্দর height। আমার ধারণা একদম অন্য। ভালো হয়। কিন্তু বাঙালিদের হাইট না। ওরা ভাবে আমাদের এতগুলো দেশে ঘুরেছে, এরা বোধহয় একটু অন্যরকম। এটা হতে পারে। তো আপনারা যে মনে প্রাণে বাঙালি, সর্বান্তকরণে বাঙালি, আপনি সেটা নিয়ে গর্বিত, সেটা সেটা তারা যারা বোঝে না। কাছাকাছি না এসেছে তারা তো বুঝতে পারে না, তো পারে সেই না। জায়গাটা কোথাও আসলে বোধহয় একটা হ্যাঁ, গ্যাপ গ্যাপ থেকে যায়, সবাই একটা ভাবে একটা মানে ইটস গুড, কিন্তু তাহলেও আমরাও খাই, আমরাও ঘুমাই, ম্যাজিক্যালি আমাদের পেট ভরে না। মানে ইলিউশনের মধ্যে নয়, Illusion এ জীবন্ত really, কিছু মানুষ, হ্যাঁ। রিয়েল কিছু আমারও হাত মানুষ। কেটে যায়, আমারও দুঃখ হয়, আমি আমিও আদর কাঁদি। করি। হ্যাঁ। যে এত বড় ট্রুপ নিয়ে কাজ, এবং তাতে 48 কুইন্টালস, 48 টনস Tons, জিনিসপত্র, হ্যাঁ। 48 টনস জিনিসপত্র, এবং সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা, এত আর্টিস্ট, তো তার তো আলাদা করে একটা সেট আপ রয়েছে, মানে এই সব জিনিসকে এক জায়গায় রাখা, সেখানে প্র্যাকটিস করা, সেখানে শো এর আগে প্রিপারেশন, সেগুলো কোথায় হয়? অনেকেই জানেন, তবু বলে রাখছি হুম যে কলকাতার দক্ষিণে হুম আমরা নিজেদের উপার্জিত টাকা দিয়ে, কোনো অনুদান বা কোনো দয়া দাক্ষিণ্য নয়, নিজে এক জমি কিনেছিলাম। আচ্ছা সেই জমিটার নাম দিয়েছি আমি ইন্দ্রলোক। ওটা বারুইপুর আর মল্লিকপুরের মাঝখানটায়। হুম হুম ওই জায়গাটা দেখে আমার ভালো লাগলো, খুব সবুজ, গাছপালা ভর্তি, কিন্তু ফাঁকা ফাঁকা ছিল তখন। আজ থেকে 50 বছর আগেকার এবং কিনেছিলাম। ভাবলাম এখানে আমি প্রাণ খুলে যাচ্ছি তাই করতে পারবো, কারণ এখানে লোকজন কেউ নেই, হুম। তখন বাধা তো আরো দেবার, ফাঁকা ছিল। আরো ফাঁকা। তো যাই হোক, ওখানে প্রথমে ঘেরাও করলাম, তারপরে একটা গোডাউন বানালাম, আমার ম্যাজিকের গোডাউন। কারণ এই বছরে যে খেলাগুলো দেখালাম, যে ইনস্ট্রুমেন্টস গুলো আমি ইউজ করলাম, হুম হুম বা যে সেটিং গুলো ইউজ করলাম, একটা রাজসভা, হুম একটা ব্যালকনি ইত্যাদি, এগুলো তো সমস্ত কাঠের তৈরি, হুম সেগুলোকে ফেলে দেওয়া যাবে না, হয়তো ভবিষ্যতে কাজে লাগবে, এটা এক জায়গায় স্টোর করে রাখতে হয়।
সেটা বিশাল গোডাউন থাকা দরকার। এই অভাবটা বাবা ভুগেছেন। আহ, কোনো গোডাউন পাননি, রাখার জায়গা পাননি। সেই জন্য বাবা বিভিন্ন জায়গায় একটু একটু করে জমি কিনে রাখতেন, তখন যা সামর্থ্য অনুযায়ী। কিন্তু আমি এটাকে একটা বিশাল জায়গা কিনেছিলাম, একসঙ্গে না, একটু 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 করে বড় করেছি। ওর মধ্যে 4-5খানা পুকুর ছিল, দিঘি একেবারে। সেটাও আবার আমার আমার নিজের মালিকানায়। তো যাই হোক, আমাদের দলের যারা নাকি পুরনো পুরনো সদস্য, যারা জীবন দিয়েছেন এই শো বিজনেসে, আমাদের শো বিজনেসে, এবং আমাদের সঙ্গে কখনো কোনো কথা খেলাপ করেননি, তাদের প্রতি দাদা মায়না পেতেন, বোনাস পেতেন, গ্র্যাটিটিউড তো পেতেনই। কিন্তু এটা কি শেষ? ও আর আমি ঠিক করলাম যে আমরা এদের না একটা বাড়ি দেবো, আচ্ছা নিজস্ব বাড়ি। আচ্ছা। আর যাকে বাড়ি দিতে পারবো না তাকে একটু জমি দেবো, ইন্দ্রলোকে। জমি। আচ্ছা। এবং যাতে নাকি ও কিছুটা অংশ বাড়ি করে করতে পারবে, এবং বাকিটুকু বিক্রি করে দিয়ে সে যদি খরচা দিয়ে এটা উঠে যাবে। প্ল্যানিংটা সফল, এবং এভাবে আস্তে আস্তে করে ছোট্ট একটা উপনগরী তৈরি হয়ে গেছে। আচ্ছা, কি নাম তার উপনগরী? নাম হচ্ছে পিসি সরকার উপনগরী, বাহ, বারুইপুরের কাছে। বারুইপুরের আর মানে মল্লিকপুরের মাঝখানটা। মাঝখানটা এটা কিন্তু আমরা কেউ জানতামই না। আজকে আমি যখন ভাবছিলাম যে আপনার সঙ্গে কথা বলবো, আড্ডা দেবো, এরকম পডকাস্টের আড্ডায়, তখন একটু পড়াশোনা করছিলাম, কোথাও আমি এই ইনফরমেশনটা পাইনি যে একটা আমি একটা উপনগরী রয়েছে এরকম। ফুটবল গ্রাউন্ড দিয়ে দিয়েছি, মানে বিশাল 11 একটা খেলার মাঠ ওখানকার, মানে 11 সাইড খেলার মাঠ, সেখানে পিসি সরকার ট্রফি দেওয়া হয়। এগুলো কেন জানি না কাগজের ওই উর্মিলার মতো, মহাভারতে উপেক্ষিতা, দক্ষিণের বউ। এটা নিয়েও কোনো অভিযোগ নেই না? তবে আমাদের দুঃখ নেই, দুঃখ নেই, কারো হাততালি পাওয়ার জন্য তো করিনি। একদম। আমরা খুব সুখী, আমরা খুব খুশি এই ব্যবস্থায়, বা এই যে ঘামের মূল্য আমাদের পৃথিবী দিয়েছে। পুরো এই সরকার যে পিসি সরকার, আমি কোনো পিবি সরকার বা কোনো বি সরকারের জন্য অপেক্ষা বসে নেই। পিবি সরকার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, আর বি সরকার হচ্ছে ভারত সরকার। ওনারা ওনার কাজে ব্যস্ত, নিশ্চয়ই দেশকে চালনা করতে হবে, আমিও আমার কাজে ব্যস্ত। আচ্ছা, এই যে ভারত সরকারের কথায় একটা প্রসঙ্গে আসি। 2014-তে তো নির্বাচনে দাঁড়ানো, এবং তারপর এতগুলো বছর হয়ে গেছে, এবারে ম্যাসিভ পরিবর্তন এ রাজ্যে, এবং যে দলের হয়ে তখন দাঁড়িয়েছিলেন, যে দলকে মনে প্রাণে ভালোবেসে দাঁড়িয়েছিলেন, সেই দল এবারে এখানে পুরো শাসনভারটা এখানের এবং দেশেরও। তো এই যে পরিবর্তনটা, এটা এবারে ভেবেছিলেন যে এরকম একটা পরিবর্তন হতে চলেছে? বললাম তো, আমরা সবকিছু হচ্ছে পাবলিকের মধ্যে নির্ভরশীল। জনগণ, আমি ব্যারোমিটার দেখছি, জনগণের মুখমধ্যে একটা পরিবর্তন এসছে। আমি তখন ওকে বলেছিলাম যে হাওয়া বদলাচ্ছে, আচ্ছা। নিশ্চিন্ত থাকো, বৃষ্টি পড়বেই, জল জমবেই, ধুয়ে দেবে, এবং ধুয়ে ফেলেছি। একদম। আমি এর পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে বলছি না, আমি একটা মানুষ হিসেবে, একটা বাঙালি হিসেবে বলছি, একটা বাবা হিসেবে বলছি, এবং পিসি সরকার জুনিয়র হিসেবে বলছি, বাংলার সুদিন এসছে, ভারতবর্ষের সুদিন এসে গেছে। আমরা বিশ্ব জয় করব, এবং সবকিছু নির্ভর করছে আপনার আমার হাতে। ওরা করে দেবে, ও চিবিয়ে দেবে, আমি গিলে খাবো, সেই না, করে খাও। প্রত্যেকের দায়িত্ব আছে। ইয়েস, শুধু যে মানে যারা মাথা তারা করবে, হ্যাঁ। তাদেরও তো হাত পা চাই। ঠিক কথা। তারা তো একা। আমরা সংঘবদ্ধ হয়ে যদি জিনিসগুলোকে না করি, কিছুই এগোবে না। এই যে আমাদের পাড়ায়, আমি তো এখন যে পাড়ায় থাকি, এটা খুব সফিস্টিকেটেড পাড়া। তো ওমা, সেদিন দেখি রাস্তায় ক্রিকেট খেলছে, আর বলটা গিয়ে দূরে একটা বাড়ির কাঁচ ভেঙে ফেললো। সে ভদ্রলোক টেনে মেরে বেরিয়ে এলেন, পুলিশে খবর দিয়েছেন, ওরা তো পালিয়ে গেল যে যারা খেলছে। আমি তখন বললাম যে ওদের খেলতে হবে,
ওরা যদি না খেলে তাহলে আড্ডা মারবে, বদমাইশি করবে, ওরা একটা লিমিট, ওরা একটা আউটলেট দিন। হুম। আমরা কি গভর্নমেন্ট খেয়াল করেছি যে ওদের কোনো খেলার মাঠ নেই? সেই জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমি স্টেজ তৈরি করার আগে একটা খেলার মাঠ বাড়ি করে তৈরি করে দিয়েছি, যাতে নাকি খেলতে পারে। এইবার আমার অধিকার আছে পাড়ার ছেলেদেরকে বলার যে তোমরা মাঠ থাকতে এখানে খেলছে কেন, মাঠে যাও। কিন্তু এই যতক্ষণ না পর্যন্ত আমরা কম্পেনসেটের ব্যবস্থা করছি, আমাদের মুখ নেই। এই যে গভর্নমেন্ট সরকারি বাসের মধ্যে বা সরকারি পরিবহনের মধ্যে মহিলাদেরকে সম্মান জানিয়ে ওনাদের ঠিক কাছ থেকে পয়সা নেবেন না, এটা যে কত বড় জিনিস, বিশাল জিনিস, বিশাল জিনিস। একজন মহিলা, বয়স্ক মহিলা বাসে উঠেছে, এরকম তো আমরা মানে আচ্ছার দেখে থাকি। পাশে একটা ইয়াং ছেলে, সে ধাক্কা টাক্কা মেরে সিটে গিয়ে বসে নির্দয় ভাবে। তার তো বলা উচিত যে আপনি এখানে বসুন। ওই এটা না হারিয়ে গেছে, ওই জিনিসটা যেটা নাকি আমাদের সময় ছোটবেলায় ছিল। আমাদের দুর্গাপুজোর পরে মানে শুরুতে ওই মহলার সময় আমরা কি প্রার্থনা করি শেষে? রূপং দেহি ধনং দেহি, দিশ জহি কথাটা বলে। কিন্তু আমরা কিন্তু প্রার্থনা করেছি, কিন্তু বাবার সময় আমরা সাজটিস হয়ে গেছি, বদমাইশ হয়ে গেছি। আরে নাও সেটা মাতৃরূপে না সংস্থিতা, নমস্তস্যি নমস্তস্যি নমস্তস্যি। পুজোগুলো যেন পুজোর মতো হয়, আমার ঠিক সেইটা মনে হয়। আমরা পুজোটাকে হারিয়ে ফেলেছি, আড়ম্বরটাকে বড্ড বেশি ভেবে ফেলেছি, এবং কে কে কত বড় প্যান্ডেল করলো বা এ করলো, আসল যাকে নিয়ে মানে সেই পদ বলে আমি দেব, রদ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসে অন্তর্যামী। আমাদের হয়ে গেছে সেই ব্যাপারটা, এত জিনিসপত্র দিয়ে আড়ম্বর বেশি। কিন্তু পুজোটা, অঞ্জলিটা যে সুষ্ঠুভাবে দেব, বা মাকে বলবো যে মা আবার এসো, এবং মনে হয় যে ঘরের মেয়ে এসছে, সেই এই যে আত্মীয়তা হারিয়ে গেছে। এই যে ঈশ্বরের সঙ্গে আমাদের জনগণের যে আত্মীয়তা, এই যে কেঁদে ফেলি আমরা, মানে একটু লোক দেখানোর কান্না নয়। অন্য কোনো ধর্মে কিন্তু ঈশ্বরকে এত আত্মীয় বলে ভাবা শেখায়নি। ডিউ রেসপেক্ট এভরিবডি। আমরা বাঙালিটা বিশেষ করে আমরা তো তন্ত্র মতে চলি। তন্ত্র মতে মানে কিন্তু আমরা সব টুকটাক করি, মন্ত্রতন্ত্র করি, উল্টো পাল্টা, ওসব না। তান্ত্রিক মানে আমি কিন্তু পরিষ্কার বুঝিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, মাতৃ পূজার নাম হচ্ছে তন্ত্র। এতদিন ধরে পিতৃপুজো হতো, ইন্দ্র, মিত্র, বরুণ, অগ্নি, এইসব ঋগ্বেদের দেবতাগুলোকে সরিয়ে দিয়ে যখন নাকি হিন্দু ধর্মের অবক্ষয় শুরু হলো, তখন হিন্দু ধর্মেরই বড় বড় পণ্ডিতেরা ঠিক করলেন যে ধর্মটাকে বাঁচাতে গেলে পরে ঈশ্বরের রাজত্বটা পাল্টাতে হবে। তখন সবকটা বেটা ছেলেকে বাদ দিয়ে মায়েদেরকে ফিরিয়ে আনা হলো। সেটা হলো কিন্তু বেঙ্গল থেকে। সেন বলে তন্ত্রের জন্মস্থান নাকি পশ্চিমবঙ্গ, এই বাংলা, এবং গর্ববোধ করে। এবং তখন তো বেঙ্গল তো, বাংলা তো এইটুকু ছিল না, তো বিরাট বড় জায়গা ছিল একটা। যেমন ধরুন দ্বারভাঙা একটা বিহারে। আসল কথাটা কি, দ্বার ভাঙা না, ভাঙ্গার দ্বার, বাঙ্গার দ্বার, বেঙ্গলের যাবার প্রবেশ পথ, মানে ওখান থেকে শুরু হয়েছে বেঙ্গল। এবং ওখানকার যে দারোয়ানরা, প্রহরীরা, তারা যখন নাকি বাইরে থেকে লোকজন আসতো, তো ওর পাসপোর্ট ভিসা হিসেবে বলে যে তুমি কি নিজেকে পরিচালনা করবার জন্য প্রস্তুত? 500 নাকি স্বর্ণ মুদ্রা দেখাতে হতো যে আমি ধনী, আমি নিজেকে আমি কন্ট্রোল করতে পারবো, পরিচালনা করতে পারবো, এবং তখন তাকে যেতে দেওয়া হতো। সুতরাং এতগুলো ধনী বিদেশি যেখানে এসছে, সেখানকার মানে ঐশ্বর্য কত রকম হতে পারে, কতটা হতে পারে। একদমই তাই। মানে এই গল্প তো আর শেষ হবে না। তবে আরেকটা বিষয়, সত্যি হ্যাঁ, এটা আলোচনার ব্যাপার। হ্যাঁ একদমই। আচ্ছা, এত সাফল্য এসেছে জীবনে, এমন কোন স্বপ্ন কি রয়েছে যেটা অপূর্ণ রয়ে গেছে এত সাফল্যের পরে? কি স্বপ্ন? জামাই পাওয়া,
আমার যতক্ষণ না পর্যন্ত জামাই আমি পাচ্ছি ততক্ষণ আমার স্বপ্ন পূরণ হয়নি। কি গো, তোমার হচ্ছে কি? না, তিনটে তো চাই। আচ্ছা, একজন ম্যাজিশিয়ান যখন ম্যাজিক দেখান, যখন মানে ইলিউশনের মধ্যে থাকেন, তখন অডিয়েন্সের চোখকে ডিসিভ করেন না ব্রেনকে? আমি একজন অভিনেতা, আমি জাদুকরের মতো অভিনয় করি। আচ্ছা, আমার যদি জাদু ক্ষমতাই থাকতো, মানে হাওয়া থেকে টাকা যদি আমি বেরিয়ে করতে পারতাম, তাহলে দর্শককে আমি টিকিট কাটতে বলবো কেন? এমনি দিয়ে দিতেন। হ্যাঁ, আপনার থেকে যান, আমি টাকা বানিয়ে নেবো। তা তো পারি না। বা ওকে আমি কতবার যে কেটেছি, টুকরো করে দুই ভাগ করেছি, আর পাবলিক থেকে অজ্ঞান হয়েছে, কেউ কেউ বাহ করেছে, কেউ করেছে অসাধারণ, কত কিছু বলেছেন। কিন্তু যখন নাকি আমার 3 কন্যের জন্ম হলো, যখন নাকি সিজারিয়ান সেকশনের জন্য ওর সত্যি সত্যি পেট কাটা হলো, তখন ডাক্তারবাবু বললেন আপনি বাইরে যান, অনেক পেট কেটেছেন স্ত্রীর, এবার আমরা এখানে কাটবো। নয়, এবার আমার এরিয়া এটা। এটা মজার। আচ্ছা, বাবার কাছ থেকে তো শেখা সবই। পুরোটাই। এরকম কোনো মানে বাবার ম্যাজিকের কোনো রহস্য আছে যেটা এখনো পর্যন্ত ডিকোড আপনি করতে পারেননি বা জানতেই পারেননি বিষয়টা? হ্যাঁ। আচ্ছা। আমি তো বললাম তো, এখন পর্যন্ত একটাই আমার খামতি, হুম। যে আমার 3টে মেয়ে, আমি 3টে মেয়ের জন্য 3টে জামাই আনতে গেছি আমার মতো খাপ খাইয়ে। সে আমার মতো নিরহংকারী হবে, ধনী ফনি চাই না, ধন তো ওর তৈরি করবে, যদি বাড়ি থেকে নিয়ে আসে টাকা পয়সা, বাড়িতে স্টকের টাকা, সেরকম জামাই আমি চাই না। সে হবে লড়াই করার মানুষ, এসে বিয়ে করবে, বলবে হ্যাঁ আমি করবো, আমার স্বপ্ন আছে একটা, সেই স্বপ্নটাকে পূরণ করবো। স্বপ্ন দেখা লোক ইয়েস, এখন নেই, আমি স্বপ্ন দেখার লোক, স্বপ্ন আমি দেখা লোক স্বপ্নে ওকে চাই। পেয়েছিলাম। আচ্ছা, এখন তো সময় অনেকটা পাল্টে গেছে, এখন এআই এর যুগ, ভিএফএক্স এগুলোর যুগ। তার মধ্যে এই যে ম্যাজিক বা ইলিউশন, তার ইউনিকনেস কি কোথাও হারিয়ে যাচ্ছে না দুটো? সবকিছু তো এম তো হচ্ছে ম্যাজিক। গানের মধ্যে বললাম না, মূর্ছনা যদি সৃষ্টি করতে না পারলো, যদি ম্যাজিক না থাকলো, তাহলে গানটা গানই না। দেখুন না, পুজোর সংখ্যার গান হয় না, কেন হয় না? অতটা গাটসওয়ালা গায়ক আর নেই। আর এখন মানুষের মধ্যে অতটা ধৈর্য নেই। না না, তাছাড়া এখন আওয়াজ হয়, মিউজিক হয় না, অসহ্য লাগে আমার। আগেকার গানগুলো শুনতে সত্যি সত্যি ভালো লাগতো, হয়তো পুরোনো আমার আমলে মেয়েরা গানটা নিয়ে বলবে, আমরা গর্ব করি। কত আবেগ, কত কথা তার মধ্যে কবিতা আছে, একদম। তাই না? কিন্তু এখন আওয়াজ আছে শুধু, ধুম কি ধারাক্কা বলছে? ধুম কি বলছে ভগবান শেষ। জানে। একদমই তাই। আচ্ছা, একটা ঘটনা পড়ছিলাম যখন আপনাকে নিয়ে পড়াশোনা করছিলাম, সিল্ক স্মিতার একটা বিষয়ে আমি পড়ছিলাম যে কোনো বোধহয় একটা প্রপোজ কিছু করেছিলেন আপনাকে, কি ঘটেছিল সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমি কি উঠে যাব? না প্লিজ, উঠে গিয়ে একটা লাঠি আনবো? কথাগুলো কিছু কিছু কথা আমি শুনতে পাই না। আচ্ছা, ও শুনতে পারেনি, এটা শুনতে পাইনি। বলছে। আমার সামনে শুনতে পারে না, আমি উঠে যাচ্ছি। আচ্ছা, ঠিক একটু ভালো করে বলবে। প্লিজ। কি ছিল সেটা? আবার বলুন। ও শুনছে না। শুনছে না। সিল্ক স্মিতা প্রপোজ করেছিলেন আপনাকে? হ্যাঁ, সিল্ক স্মিতা প্রপোজ করেছিলেন আপনাকে? প্রপোজ করেছিল, সেই দুঃখে আমি জাপানি ভাষা শিখেছিলাম, কারণ ও আমাকে বলেছিল কাম কাম কালকে কি যেতে বললো, ওকে, আমি ভাষাটা বুঝিনি। আচ্ছা। আমি ভাষাটা বুঝতে পারছি না দেখে ও একটা কথা বললো, সেটা বুঝতে পেরেছি। তার নাম হচ্ছে বাঁকা রাশি। বাঁকা রাশি মানে হচ্ছে বোকা। ওটা প্রথম প্রপোজাল ওকে, আমি রিফিউজ করেছি, আচ্ছা। এবং তার বিনিময়ে আবার একটা খেতাবও পেয়েছি, বাঁকা রাশি।
একদম। আর সেটা যখন প্রপোজালটা এসেছিল তখন কি আমার সঙ্গে কাছে ছিলেন? যতগুলো চিঠি এসেছিল প্রেমপত্র, না তখন ছিলাম আচ্ছা। না। হ্যাঁ ওকে। সেই প্রেমপত্রগুলো আমি বান্ডেল করে রেখেছিলাম। হুম। প্রথম বান্ডেল তো তৈরি করেছিলেন আমার বাবা। আমার মাকে বলেছিলেন যে এই চিঠিগুলো যেন ও না পায়। এত? তখন তখন আমার বয়স হচ্ছে 18। তখন আমি জাপানে গেছি এবং সব মেয়েকেই ভালো লাগছে, সবাই সুন্দরী, স্বপ্নে কি ভালো লাগছে? সবকিছু সুন্দর। আহ, তার মধ্যে থেকে খুঁজে পেতে ওকে সুন্দরী পাওয়া হুম হুম সেটা তো আলাদা ব্যাপার। হুম। কিন্তু ওরা যে আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, আমি চোখ মুখ হাসি দেখে বুঝতে পারছি, কিন্তু কথায় যে কি বলছেন সেটা আমি বুঝতে পারিনি। হুম। তখন ওরা প্রকাশ করবার জন্য একটা কাগজ আমাকে ধরিয়ে দিল। আমি আবার সেটা পড়ার জন্য তার দোভাষীর দ্বারস্থ হলাম। হুম। তিনি তো কান লাল একেবারে, বলছেন যে ইট ইজ এ ম্যারেজ প্রপোজাল। আমি বললাম ম্যারেজ প্রপোজাল? এনিওয়ে এগুলো আমি স্টোর করলাম। উত্তরে কি লিখবো পরের প্রশ্ন, হুম। রিফিউজ তো করবোই, উত্তর না দেওয়াটাই রিফিউজাল বা এসকেপ করা। না কিন্তু অনেক সময় যে বলে চুপ করে থাকা আবার মানে হ্যাঁ? মৌন থাকা সম্মতির লক্ষণ, অনেকে বলে না? উম, সেটাও তো রয়েছে জয়শ্রীদেব। হ্যাঁ সেই তারাও হয়তো তাই ভেবেছিল, কিন্তু এই কিন্তু পরে মন্ত্রটা দেখলো মানে বললো না আর কি। আচ্ছা। তার মানে এরকম অনেক প্রপোজাল এসছে যেগুলো অনেক হ্যাঁ, প্রপোজাল আপনার নিয়ে সামনে proposal আমার মানে বিয়ের এতে একটা আমাদের অ্যাক্ট ছিল যেটা চোখ বেঁধে ওই এতে লেখে বোর্ডে লেখে হুম ও বলে দিত আর কি কি হুম লিখছে। হুম সেখানে তো রীতিমতো কিস ফিস করে দিয়েছে। আর আমি তখন সদ্য বিবাহিত, মানে আমার তো বোধহয় মানে 3 রাত কথা নেই, মানে খাওয়া নেই, মানে এরকম অবস্থা, যাও গিয়ে মুখ ধুয়ে এসো। কারণ ওদের কোনো কিছু ভালো লাগা বা হুম ভালো দেখলে ওদের ওটা একটা জেস্টার, হুম হাত মেলানো যেরকম একটা হুম জেস্টার। হুম আমারও হাতে কিস করেছে, হুম হুম। মানে ওটা একটা এই জেস্টার। গালেও করেছে, ও হ্যাঁ আমি দেখেছি। মনে করিয়ে দিল কারণ ওটা হয়েছিল তো, সেই জন্য মনে করলো এই গালও করেছে। তা সেই জেস্টার গুলো তখন তো আমি বুঝিনি। হুম হুম তা তখন আমার ভীষণ রাগ হতো যে কি অসভ্য রে বাবা, মানে ওরম ভাবে এসে গালের মধ্যে কিস করে দিল, ভালো বলুক হ্যান্ডশেক করুক। হুম হুম। তারপরে আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছি যখন আমার গালে কিসটা পড়েছে। তখন কেমন লেগেছিল? কান দুটো টেম্পারেচার গরম? মাপা হয়নি, সেই থার্মোমিটার নেই, গলে যাবে। প্রথমত ভাবছিলাম যে কি মারপিট করবো, পরে শুনলাম যে এটা সাংস্কৃতিক সমর্থন। আর বিশেষ করে যদি বিবাহিতা হয় তাহলে নাকি একটু অধিকার আছে হাত এবং গাল প্রতি। ও। আচ্ছা এবারে শেষ করবো, তবে শেষ করার আগে চটজলদি কয়েকটা প্রশ্ন জানতে চাইবো আপনার কাছে। কোন আন্তর্জাতিক শহরের দর্শক আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসা সম্মান দিয়েছে? বলবো কলকাতা। কলকাতা? কলকাতায় মহাজাতি সদরে শোয়ের শেষে আমি যখন নাকি দর্শকের সঙ্গে একটু আড্ডা মারি, অনেকেই থাকেন, সবাই চলে গেছেন আমার সঙ্গে একান্তে গল্প করতে, সব দুই এক লোক থাকেই। আর আমাকে মানে ঠান্ডা করবার জন্য আমাদের ম্যানেজাররা আটকান ওদেরকে, যে না ভীষণ ক্লান্ত করবেন, মানে একটু একটা অটোগ্রাফ দেবো, ওনার সঙ্গে একটা ছবি তুলবো আর চলে যাবো, এরকম করে করে লোকদেরকে আটকান, মানে কন্ট্রোল করা হয়। উমা ওই বেড়াটা ভেঙে, মানে মানুষের বেষ্টনীটা ভেঙে একটা এইটুকু একটা বাচ্চা মেয়ে, ফুটফুটে বাচ্চা মেয়ে, কি সুন্দর সেজেছে, হয়তো ওর জন্মদিন আজকে, সেই জন্য সেজে গুজে আমাদের শো দেখতে এসছে, খুব সেজে গুজে। আর বাচ্চাদের ওরকম সাজানো দারুণ লাগে, একদম। এসে বড় বড় চোখ করে, ওকে কেউ আটকায়নি আর,
ওর সাইজের জন্য। ও গুড গুড করে এসে না আমার সামনে এসে বড় বড় চোখ তাকিয়ে আছে, এসে বললো, তুমি কি রাজপুত্র? আমি তো শেরওয়ানি পড়েছিলাম, পাগড়ি পড়েছিলাম। আমি বললাম যে, হাসলাম, কিছু বললাম না। ও তখন বলল, তুমি আমাকে বিয়ে করতে এসছো? আমি তোমার বিয়ে করবো। আমি কেঁদে ফেলেছিলাম। ও জানিস, তুই জানিস না তুই কত বড় সম্মান আমাকে দিলি। ওর বাবা এসেছিলেন, ওর বাবাকে বললেন যে ওর বিয়েতে কিন্তু আমাকে নেমন্তন্ন করবেন প্লিজ। এরকম অসংখ্য স্মৃতি, অসংখ্য, এতগুলো অসংখ্য, হ্যাঁ। দেশে, এত শোজ, এত মানুষের সঙ্গে দেখা, তো অসংখ্য স্মৃতি রয়েছে। আচ্ছা, নতুন প্রজন্মে যারা জাদুকর রয়েছেন তাদের জন্য কি পরামর্শ দেবেন? তাদের মধ্যে তাদেরকে বলছি, আমি অন ক্যামেরা বলছি, আমার নাম পিসি সরকার জুনিয়র। আমরা বংশ পরম্পরায় ম্যাজিক দেখাচ্ছি। আমার পরবর্তী প্রজন্ম ম্যাজিক শুরু করেই দিয়েছে। আমার মেয়ে মালেকা, ও পতাকাটাকে ধরে দেশ বিদেশে সমস্ত জায়গায় ঘুরছে। তাছাড়াও আমি আমাদের পরবর্তী প্রজন্মের প্রত্যেকটা ছেলেমেয়েকে বলছি, তোমার মধ্যেও না আরেকটা পিসি সরকার লুকিয়ে আছে। তোমার মধ্যেও একটা জাদুকর লুকিয়ে আছে, কোনো না কোনো ব্যাপারের জাদুকর। সে খেলার জাদুকর নয়, ফুটবলের জাদুকর নয়, লেখার জাদুকর, কিন্তু একটা পিসি সরকার, চূড়ান্ত ভালো পিসি সরকার তোমার মধ্যে লুকিয়ে আছে। প্লিজ তাকে একটু প্রমোট করো, তাকে একটু প্রকাশ করো। আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। আমাদের দেশ না বড় অভাবে পড়েছে, পিসি সরকারের অভাব, সব সেরার অভাব। প্লিজ এগিয়ে আসুন, আমি আমার বাবাকে ফিরে পাই, আমার দেশ সত্যিকারের জাদুর দেশ হোক, এটা আমার প্রার্থনা। একদম। জয়শ্রী, শেষ করব, তবে তোমাদের দুজনের এত সুন্দর, সরি আমি তুমি বলে ফেললাম, হ্যাঁ, কথা তুমি বলতে বলতে বলো। কখন আপনি থেকে তুমি এসে গেছে। এত সুন্দর একটা বন্ডিং দেখে যে কি অদ্ভুত ভালো লাগলো। এবং আমাদের যারা দর্শক রয়েছেন তারা তোমাদের মুখ থেকে একদম শেষে শুনতে চাইবেন যে তোমাদের, এখন তো তোমাদের শোজ নেই, তোমরা এখন নিজেরা নিজেদের মতন করে সময় কাটাচ্ছ এবং তোমাদের ট্রুপের বিভিন্ন কাজ তো থাকেই। হ্যাঁ, কি কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে, কি কি ভাবছো, কি করবে? কিছুটা ভাবনা আমাদের এখন মানেকা নিয়ে নিয়েছে, আমাদের আচ্ছা। একটু অবসর নিতে দিয়েছে। সেই জন্য আমরা দুজনে সকালবেলা 2 কাপ চা নিয়ে একটা কর্নারে বসতে পারি, সেখানে বসে একটু খেতে পারি, আর অনেক মনের কথা, অনেক এখনো মনের কথা আছে, সেই কথাগুলো বলতে পারি। আর ওরা যদি আমাদের কাছে এসে বলে যে বাবা বা মা এইটা এরকম করে করলে কিরকম হয়, বা স্টেজের এই রিহার্সালটা এইটা যে মানে আমরা যখন করবো প্লিজ তোমরা এসো, আমাদেরকে মানে আমাদের ভুলটা ধরিয়ে দাও, তখন খুবই ভালো লাগে। আর মনে হয় যে আমরা এখনো আছি। একদম, এখনো দুজনে রয়েছেন। এবং এখন স্টেজে যদি আমরা ম্যাজিক নাও দেখতে পারি, ইলিউশন নাও দেখতে পারি, গাইডেন্সটা থাকলেই মনে হয় আগামী যারা জেনারেশন রয়েছে বা 3 মেয়ে যে কাজটা করছে তাদের কাজের মধ্যে দিয়ে আপনার কাজগুলো আবার দেখতে পাবো নতুন করে। আমার মনে হয় মনে হলে ভারী বয়ে গেছে, সেটা অসত্য। আমার মেয়েরা যে তাদের স্বামীকে পছন্দ করবে, করার যে মাপকাঠিটা, সেই মাপকাঠিটা আমরা ভেবেছি আমাদের মতো করে। হ্যাঁ, সেইখানেই মানে একটা ক্ল্যাশ হচ্ছে আর কি, কারণ ওরা হাজবেন্ড ওয়াইফ বলতে বা মানে তাদের বন্ডিং বলতে আমাদের বন্ডিংটা বা আমাদের জিনিসটা আর কি ভেবেছে আর কি, কিন্তু পিপল আর ডিফারেন্ট, তাই না? আমি সেই জন্য বলি, একটা চাবি আর তার তালা প্রথম কিন্তু হ্যাঁ, ক্যাচ শক্ত হয়। করবে, শক্ত হয়। হ্যাঁ, কিন্তু অনেকবার কটকাট করতে করতে স্মুথ হবে। সংসারও তাই।
সেটা বানিয়ে নিতে হয়, করে নিতে হয়। সেটা কেউ করে দেয় না, সেটা দুজনকে করতে হবে কিন্তু, এবং সেই বন্ডিংটাই হচ্ছে আসল বন্ডিং। বিছানায় শুতে ভালো লাগে, সেই। আরাম নিয়েছে, কিন্তু যখন নাকি চাদরটা পাতা হচ্ছে, ও যখন ওদিকে গুজছে, চাদরের এ পাশটা আমি গুজছি, তখন কিন্তু শুয়ে আরো মজা। রাইট, থ্যাংক ইউ সো মাচ। গল্প করতে করতে অনেকটা সময় হয়ে গেল এবং এতক্ষণ ধরে বসিয়ে রাখলাম এই ইন্টারভিউ গল্পর জন্য। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। জয়শ্রীদি, আপনাকেও থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলতে হবে না, ভালো থাকবেন, আমরা যেন সবাই ভালো থাকি, আর সামনে আমাদের দুর্গাপুজো আসছে, সবাই যেন আমরা খুব আনন্দ করি, একদম প্রাণ খুলে মাকে ডাকতে পারি। মা সাড়া দেবে, দিয়েছে। কথায় দিয়েছে, এবারে বাকি সকলে যদি মন দিয়ে ডাকে তাহলে সারা হ্যাঁ, তো সেই দেবেই। সেই আচ্ছা, আপনাদের জন্য দেবী আনলিস্টের তরফ থেকে ছোট্ট একটা উপহার। উপহার? উপহার না তো, না, কোনো উপহার না, প্রহার না। ওরে উপহার। বাপ, আর এই যে তোমার আমার জন্য 2 কাপ। হ্যাঁ, বুঝতে পেরেছি। বাঞ্ছারামের তরফ থেকে থ্যাংক ইউ। একটা গিফট হ্যাম্পার আপনাদের। চমৎকার, চমৎকার। আচ্ছা শোনো, হ্যাঁ, বলো। আবার ইন্টারভিউ বসি, আবার আবার গিফট পাওয়া যাবে। ও আজকে কোনো ম্যাজিক ছিল না, আজকে কোনো ইলিউশন ছিল না, আজকে ছিল ম্যাজিকের পেছনের গল্প এবং ম্যাজিকের পেছনের যিনি কর্মকর্তা তার গল্প। পিসি সরকার জুনিয়র, তার গল্প, সঙ্গে জয়শ্রীদির গল্প। দুজনের জার্নিতে বহু দেশ বিদেশ তারা ঘুরেছেন এবং প্রচুর শোজ করেছেন। সেই শো এর গল্প করতে গেলে তো এই সময়টা খুব কম, তবে তার মধ্যে থেকে খুঁটিনাটি বেশ কিছু গল্প কিন্তু আমরা জানতে পারলাম। আশা করবো আপনাদের আজকের আমাদের আড্ডা ভীষণ ভালো লাগলো। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন লাগলো দেবী আনলিস্টের আজকের এই স্পেশাল এপিসোডের আড্ডা, এবং সঙ্গে আপনাদের মতামত এই অনুষ্ঠান নিয়ে অবশ্যই জানাবেন। লাইক বাটন প্রেস করতে একদম ভুলবেন না, সঙ্গে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে মাঝে মধ্যে হাইপ বাটনও কিন্তু প্রেস করতে পারেন। দেবী আনলিস্টের সঙ্গে থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।